শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনার মিট দ্য অ্যালামনি দেখার জন্য। আমি নিপা সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কোঅর্ডিনেটর, ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট, ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ। সঙ্গে আছি পুরোটা সময় ধরে আপনাদের সাথে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সেই 2007 সাল থেকে যাত্রা শুরু করে এখনো ইউনিভার্সিটির সাথে আছি, পাশে আছি আমাদের ছাত্রছাত্রীদের। ইতোমধ্যে আমাদের গ্র্যাজুয়েট তৈরি হয়েছে কয়েক হাজারেরও বেশি। তাই হঠাৎ মনের ভেতর একটা তাগিদ অনুভব করলাম। কেমন আছেন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা? এই মহামারীর সময়টাতে কি করে কাটছে তাদের সময়? তাদের জীবনের লার্নিং গুলোকে কি করে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের কাছে তুলে ধরা যায়? কি করে তাদের বন্ধনকে, তাদের নেটওয়ার্ককে আরো বেশি স্ট্রং করা যায়? সেজন্যই আজকে আমাদের এই আয়োজন মিট দ্য অ্যালামনাই। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ারুল কবির, এবং প্যানেলে যে তিনজন অ্যালামনি উপস্থিত আছেন তারা হলো হিশাম বিন মুস্তফা ফ্রম ইউএসএফ বাংলাদেশ, সালমা রহমান, ফাউন্ডার স্টাইলিকো, শাহাদাত হোসেন সানি ফ্রম এসএসএল ওয়েলনেস, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। 2002 সালের 30শে মে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি তার যাত্রা অব্যাহত রেখেছে ভালো মানুষ তৈরি করার প্রত্যয়কে সামনে রেখে। বিশ্ববিদ্যালয়টি যার স্বপ্ন থেকে তৈরি হয়েছিল তিনি একজন স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা ডক্টর AM শামীম, যিনি ল্যাবেট গ্রুপের মাননীয় ব্যবস্থাপক এবং বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টের সম্মানিত প্রেসিডেন্ট। আছেন সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডক্টর মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য নেতৃত্ব এবং কঠোর পরিশ্রম দিয়ে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা হচ্ছেন আমাদের মহামান্য উপাচার্য প্রফেসর M শাহজাহান মিনা, সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ারুল কবির, সম্মানিত রেজিস্ট্রার স্যার বাহাউদ্দিন মোহাম্মদ ঈসা। আজকের ওয়েবিনারের শুরুতেই আমি আমাদের অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর স্যারকে অ্যালামনিদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করব। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ নিপা সাহা। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের বিজনেস ডিপার্টমেন্টের 3জন ছাত্রকে সংযুক্ত করতে পেরেছি। তো এক সময় এই বিশ্ববিদ্যালয়ে তাদের ছিল মুখর পদচারণা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জন করে তারা স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। তো আজকে আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এদের নির্বাচনের ক্ষেত্রে আমি আমার সহকর্মী নিপা সাহাকে ক্রেডিট দেবো এই জন্যে যে বক্তা নির্বাচনের ক্ষেত্রে তিনি অবশ্যই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি এখানে জেন্ডার ডাইভার্সিটি দেখতে পাচ্ছি, একই সাথে যে এদের মধ্যে কেউ ব্যবসায় প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ হিসেবে সফল হয়েছেন, আবার কেউ স্টার্ট আপের মাধ্যমে নিজেকে একজন সফল এন্টারপ্রেনার হিসাবে আমাদের অন্যদেরকে পথ দেখাচ্ছেন, অন্যদের জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করছেন। তো এই প্রসঙ্গে আমি আজকে যারা শ্রোতা আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অংশীজন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র, শিক্ষক, অভিভাবক, তারা সবাই আমাদের অনুষ্ঠান দেখছেন। তো সবাইকে সামনে রেখে আমি আমাদের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, বিশেষ করে বিজনেস ডিপার্টমেন্ট সম্বন্ধে দু চার কথা বলতে চাই। এটা বলা মোটেই অসঙ্গত হবে না যে ইউনিভার্সিটির প্রো উপাচার্যের দায়িত্বের পাশাপাশি আমি স্কুল অফ বিজনেস এন্ড সোশ্যাল সায়েন্সের ডিনের দায়িত্ব পালন করছি। এর সাথে বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের হেডের দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। তো গত প্রায় 3 বছর ধরে আমি এই বিশ্ববিদ্যালয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি। এই ডিপার্টমেন্টের যে সাফল্য আছে বা আগের অর্জনগুলো আছে, যদিও আমি অন্য একটি ক্ষেত্র থেকে এখানে এসেছি, এই ডিপার্টমেন্টের সাফল্য এবং যে গৌরব সেই সম্বন্ধে আমি অবহিত আছি। তো সুতরাং
আমাদের ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজের যে গৌরবোজ্জ্বল অতীত আছে, সেই অতীতের ধারাবাহিকতায় আমি আমাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে এই ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। এবং অত্যন্ত সুখের বিষয় হলো এই যে আমাদের অ্যালামনাই যারা আছেন, যারা প্রতিষ্ঠিত হয়েছে, তারাও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের অংশীদার হিসেবে কাজ করছে, সহযোগিতা করে যাচ্ছে। আমার মনে পড়ছে 1998 সালে 2018 সালে আমরা অ্যালামনাইদের নিয়ে যে একটা রিভার ক্রুজে গিয়েছিলাম, সেখানেও আমাদের বিজনেস ডিপার্টমেন্টের অ্যালামনাইদের একটা বিশাল যোগদান ছিল এবং তারা সেই অনুষ্ঠানটাকে অত্যন্ত সফল করেছে। এবং বলার অপেক্ষা রাখে না যে আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কেবল নয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অ্যালামনাই যারা আছেন, তারা ডিপার্টমেন্টের যে উন্নতি আছে, কারিকুলাম আছে এবং অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, তারা অবিচ্ছেদ্য অংশীদার। যেমন আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, ফ্রান্সে, এখানে আমরা দেখতে পাই যে পাশ করে যাওয়ার পরও অ্যালামনাই যারা আছেন, তারা ডিপার্টমেন্টের কারিকুলাম ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্টের ছাত্রদের জব অপরচুনিটি তৈরি করে দেয়া, তারা নিজেরা যে ক্ষেত্রে সফল হয়েছে সেই ক্ষেত্রে তাদের উত্তরসূরিদের সুযোগ করে দেয়া, এই জন্য বিরাট ভূমিকা পালন করে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই একটা ইউনিভার্সিটির অভিজ্ঞতা আমার আছে। সেখানে আন্ডারগ্রেড প্রোগ্রামে যে ছাত্ররা ভর্তি হয়, প্রথম দিন থেকে দেখা যাচ্ছে যে অ্যালামনাই যারা আছেন, তারা ডিপার্টমেন্টে পূর্বসূরি হিসেবে উত্তরসূরিদের পথ প্রদর্শন করে, বিভিন্ন সিম্পোজিয়াম, প্রজেক্ট, রিসার্চের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে থাকে। অর্থাৎ এই বিজনেস ডিপার্টমেন্টের ছাত্ররা যাতে প্রথম দিন থেকে ইন্ডাস্ট্রির একটা এক্সপোজার পায়, সেই জন্য অ্যালামনাইয়ের একটা বিরাট ভূমিকা পালন করে। এর পেছনে একটা প্রধানতম কারণ হলো এই যে অ্যালামনাই এবং ডিপার্টমেন্ট দুটোর সম্পর্কটা হলো উইন উইন সিচুয়েশনের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ অ্যালামনাইরা যদি উন্নতি করে, ডিপার্টমেন্টও তাদের গৌরবে গৌরবান্বিত হয়, ডিপার্টমেন্টও উপকৃত হয়। আর পাশাপাশি প্রতিষ্ঠান যদি উন্নতি করে, ডিপার্টমেন্ট যদি উন্নতি করে, তাহলে অ্যালামনাইরা যে ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হয়েছে, বাজারে তাদের মর্যাদাও কিন্তু বাড়ে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একজন অ্যালামনাই যখন পাশ করে বেরিয়েছেন, তখন তার ডিপার্টমেন্টের র্যাঙ্কিং বা বাজারে অবস্থান যেখানে ছিল, পরবর্তীতে যদি সেই একই ডিপার্টমেন্টের মর্যাদা এবং র্যাঙ্কিং যদি উপরের দিকে উঠে যায়, অর্থাৎ মর্যাদা যদি বেড়ে যায়, তাহলে অ্যালামনাইরাও সেই গৌরবের অংশীদার হতে পারে, বাজারে তাদের যে ভাবমূর্তি সে উজ্জ্বল হতে পারে। তেমনি পাশাপাশি যদি যে ডিপার্টমেন্ট থেকে হ্যালো, 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 হ্যালো তারিক, is that clear? হ্যালো, ম্যাম, আই থিংক স্যারের নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছে। হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ইয়েস, হ্যালো স্যার, ওকে স্যার, আমি শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ? স্যার এখন শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ স্যার। তো আপনাদের সবার প্রতি আমার আহ্বান যে আপনারা যারা যে ক্ষেত্রে বিচরণ করছেন, সেটা স্টার্টআপের কর্ণধার হয়ে অথবা বিজনেস প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে নিয়োজিত হয়ে, আপনারা আমাদের যারা ছাত্র আছে তাদের জব প্লেসমেন্ট বা তাদের জন্য কর্মের সুযোগ তৈরি করে দেয়া, এই ক্ষেত্রে আপনারা তাদের পথিকৃতের ভূমিকা অবতীর্ণ হতে পারেন। যে পাশাপাশি আমাদের ডিপার্টমেন্ট, বিজনেস ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টেও যে যারা নতুন ভর্তি হচ্ছে, তাদেরকেও আমাদের বিজনেস ডিপার্টমেন্ট সম্বন্ধে জানানো, প্রয়োজনে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এ সহযোগিতা করা, আমাদের ডিপার্টমেন্ট যাতে ক্রমাগতভাবে আরো বড় হতে পারে, এর বিচরণ ক্ষেত্র যাতে আরো বৃহৎ হতে পারে,
সেই জন্যও আমি আপনাদের সহযোগিতা কামনা করি। তো এখানে হিশাম বিন মোস্তফা আছেন, তিনি ইউসেফে কাজ করছেন। ইউসেফ আমরা জানি যে বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, যারা লেস প্রিভিলেজ চিলড্রেন যারা আছে, যারা আমাদের অনেকের মতোই সমান সুযোগ পায়নি, সমাজ থেকে সুযোগ বঞ্চিত আছে, তাদের শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পথিকৃতের ভূমিকা পালন করছে। সেখানে তিনি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। আশা করছি ইউসেফের মতো একটা প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা যদি ইন্টার্নশিপ করতে পারে অথবা জব প্লেসমেন্টের সুযোগ পায়, এটাও কিন্তু আমাদের ছাত্রদের জন্য একটা বিরাট সুযোগ হতে পারে। তেমনি একইভাবে সাইমা রহমান, তিনি স্টাইল ইকো এর ফাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছেন, নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন। তো তিনি যদি তার অভিজ্ঞতা, যখন কোভিড ভালো হয়ে যাবে তখন যদি তাকে আমরা ক্যাম্পাসে আমন্ত্রণ জানাই, তিনি যদি তার অভিজ্ঞতা আমাদের ছাত্রদেরকে বর্ণনা করেন এবং তাদের উৎসাহিত করেন, সেটা আমাদের ছাত্রদের জন্য একটা, ছাত্রদের ক্যারিয়ার নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনে রাখা ভালো যে একাবিংশ শতাব্দীর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে একজন বিজনেস গ্রাজুয়েটের কিন্তু ক্যারিয়ারের যে অপরচুনিটি গুলো আছে, এর মধ্যে অন্যতম প্রধান দিক হলো যে নতুন ব্যবসায় প্রতিষ্ঠান সৃষ্টি করা। আমরা বিজনেস ডিপার্টমেন্টে সবসময় এন্টারপ্রেনারশিপ পড়িয়ে থাকি ছাত্রদেরকে। যে কোর্সটি পড়ানোর মূল উদ্দেশ্য হলো এই, যে আমরা যাতে কেবলমাত্র বিজনেস এক্সিকিউটিভ নয়, আমরা যাতে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি করতে পারি। আমার দেখে অত্যন্ত আনন্দ হচ্ছে যে সাইমা রহমান, তিনি একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, এবং আমাদের ডিপার্টমেন্টের পড়াশোনা, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের যে গাইডেন্স, সেটা যদি তার কোনো উপকারে এসে থাকে, তাহলে আমরা মনে করব আমরাও তার এই অর্জনের অংশীদার। আমার দুর্ভাগ্য যে আজকে আমি যাদের সাথে আজকে ওয়েবিনারে আছি, তাদের কাউকে ক্লাসে সরাসরি পড়ানোর সৌভাগ্য আমার হয়নি, কেননা আমার এই বিশ্ববিদ্যালয়ের সাথে যাত্রা মাত্র 3 বছরের। এর আগেও যারা এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্টের কর্ণধারের দায়িত্ব পালন করেছেন, শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, তারা অত্যন্ত যত্নের সাথে আপনাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে, আপনাদেরকে আরো আলোকিত করবার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে। তো সুতরাং যারা আপনাদের তৈরি করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। যদিও তাদের অনেকেই এখন আমার সহকর্মী নয়, যারা এখন সহকর্মী আছে তাদেরকেও আমি বিশেষ ধন্যবাদ জানাই যে আপনাদের মতো কৃতবিদ্য গ্রাজুয়েট তারা তৈরি করতে পেরেছে। তো সবশেষে স্বাস্থ্য কামনা করে, আজকের ওয়েবিনারের সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আজকে আমার একটা পারিবারিক অনুষ্ঠান আছে, যে জন্য আমি শেষ পর্যন্ত থাকতে পারছি না। আমি আশা করি আজকের অনুষ্ঠানের দর্শক যারা আছেন, তারা শেষ পর্যন্ত আমাদের ওয়েবিনারের সাথে যুক্ত থাকবেন এবং এই ওয়েবিনারে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের, প্রাক্তন শিক্ষার্থীদের যে আলাপ আলোচনা হবে, তারা যে তাদের স্মৃতি রোমন্থন করবে, এখান থেকে যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই অনেক কিছু নিতে পারবে। তো আবার সবশেষে আজকের এই অনুষ্ঠানে মডারেটর আমার সহকর্মী নিপা সাহা, আমাদের এই আলোচক যারা আছেন শাহাদাত হোসেন, তিনি এসএস ওয়ার্ল্ডসে কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজ করছেন, এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট এই কোম্পানির একটা বিরাট ভূমিকা আছে। শাহাদাত হোসেন, সাইমা রহমান, হিশাম বিন মোস্তফা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তবে সবশেষে যারা ক্যামেরার পেছনে থেকে আজকের অনুষ্ঠানকে আয়োজন করবার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছেন, যেমন সালমান আছে আমাদের সহকর্মী, ওমর ফারুক আছেন, তাদেরকেও আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। এবং তার ডিপার্টমেন্টের প্রধান জনাব আবু তাহের খান, তিনি সবসময় আমাদের সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে এসছেন। শাহাদাত আমাদের আইটি ডিপার্টমেন্টের হেড, সেও সবসময় আমাদের সাহায্য করে এসছে, তাদেরকেও জানাই বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিপা, ওভার টু ইউ। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে, পুরো সময় ধরে পেলে আমাদের সাথে আমরা আরো বেশি পরিমাণ এনলাইটেন্ড হতাম, আমাদের প্রোগ্রামটা আরো বেশি সাফল্যমণ্ডিত হতো। So thank you sir, thank you so much for your valuable speech. Now we are going to our main part of the program, and first of all আমি শুরু করব এরকম ভাবেই যে proper dedication towards education without sacrificing own passion and any co-curricular or extracurricular activities. যদি তাই বলতে হয় তাহলে প্রথমে আমি হিসামের নাম না নিলেই নয়, কারণ হিসাম হচ্ছে এমন একজন স্টুডেন্ট যে অলওয়েজ নিজেকে বিজি রাখতো শুধুমাত্র একাডেমিক
কার্যক্রম পড়াশোনার মধ্যেই না, তাকে যেকোনো সময় আমরা বাইরে যেকোনো কম্পিটিশনে, যেকোনো ধরনের প্রোগ্রামে তাকে হচ্ছে ইনভলভ করার চেষ্টা করলে সে উইলিংলি আমাদের সাথে হচ্ছে ইনভলভড হয়ে যেত। এবং আরো মজার ব্যাপার হচ্ছে হিসামের নিজের একটা প্রপার প্যাশন আছে, সেটা হচ্ছে যে ইজ আ ভেরি গুড গিটারিস্ট। সে ফার্স্ট শুরু করে নেলস থেকে তার গিটার, এবং সো ফার আই বিং আ টিচার অফ হিসাম, আমি এখনো মনে করতে পারি কিছু প্রেজেন্টেশনের কথা, যে প্রেজেন্টেশন গুলো মানে অন্যরকম একটা মাত্রা যোগ করেছে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে। বিশেষ করে আমি যদি বলি যে অ্যাড মেকিং এর যে প্রেজেন্টেশন গুলো করাতাম আপনাদেরকে, মানে সর্ট অফ ফান, ব্রেকিং এর মধ্যে যে অ্যাড দিয়ে ব্রেকিং টা করা যায়, তো হিসাম এ ধরনের কিছু নতুন মাত্রা যোগ করেছিল। তো যাই হোক, আমি চলে যাব হিসামের কাছে, হিসামের বর্তমান ওয়ার্ক স্টেশন এবং হচ্ছে ইউনিভার্সিটিতে কাটানো তার দিনগুলো নিয়ে। হিসাম প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করুক। হিসাম, to you. Thank you so much, ma'am. Thank you, Professor Anwarul Kabir sir. Assalamu alaikum সবাইকে। আসলে ম্যাম একটু বাড়িয়ে বলেছেন, শুরুতে অনেক বেশি বাড়িয়ে বলে ফেলেছেন আপনি। এমন কিছু না, মানে সবকিছুই আর কি আসলে মানে সময়ের সাথে হয়ে গেছে, খুবই ইমোশনাল হয়ে গেছে এবং মানে খুবই নার্ভাস যে আমাকে দিয়ে শুরু করেছেন আপনি। আমি অ্যাকচুয়ালি মানে আপনাকে দেখে বা সবাইকে দেখে সাইম আপনার সাথে তো ব্র্যান্ডউইথে কাজও করেছিলাম একসাথে, ওই জিনিসগুলো এখন রিকল করছি। যাই হোক, আমি হিসামুদ্দিন মোস্তফা 23rd ব্যাচে ছিলাম ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে, এবং এখন আছি হচ্ছে ইউসেফ বাংলাদেশে অ্যাজ আ ডেপুটি প্রোগ্রাম অফিসার। ডিপার্টমেন্ট হচ্ছে কর্পোরেট অ্যাফেয়ার্স। আমরা মূলত হচ্ছে একটা লোকাল এনজিও, আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। তাদেরকে সাধারণ শিক্ষা দেয়া, সাধারণ শিক্ষার পর হচ্ছে কারিগরি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করা, এবং টেকনিক্যাল এডুকেশনের পর আমরা তাদেরকে জব প্লেসমেন্টেরও ব্যবস্থা করে দিই। তো এই তিনটা জিনিসই আর কি আমাদের অর্গানাইজেশন থেকে বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে আমরা এগুলো এক্সিকিউট করে থাকি, ইমপ্লিমেন্ট করে থাকি, যাতে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন যারা আছে তারা তাদের জন্য হচ্ছে তারা যাতে সমাজে তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, লাইভলিহুড এগুলো যাতে তারা বাড়াতে পারে, অন্য আরো 10টা ছেলের সাথে নিজেরাও কম্পিট করতে পারে, এরকম একটা এনভায়রনমেন্ট আমরা ইউসেফে দিচ্ছি। এবং ইউসেফের এইজ সেই 1972 থেকে 72 থেকে পথ চলা এটার, একজন নিউজিল্যান্ডের মাধ্যমে আর কি। তো সেভাবেই আর কি চলছে। আর স্পেসিফিক্যালি যদি আমার ডিপার্টমেন্টের কাজ বলি, আমি কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আছি। সেখানে আমার কাজটা হচ্ছে মূলত কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মার্কেটিং এই রিলেটেড কাজ আর কি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালস বা আমাদের ইউটিউব বাংলাদেশকে প্রমোট করার জন্য যেই মাধ্যমগুলো বা যে চ্যানেলগুলো ইউজ করা হয় সেগুলো আমাদের মাধ্যমে হয়। সেটা একটা পাবলিকেশনের মাধ্যমে হোক, সেটা একটা অ্যাডভার্টাইজিং মাধ্যমে হোক, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট হোক। ইভেন্ট ম্যানেজমেন্ট হলে তো এটা ব্রডার অ্যাসপেক্ট অনেক কিছুই আছে, ব্যানার ডিজাইন, ভেন্যু সিলেকশন, এগুলো সবকিছু আমাদের এই ডিপার্টমেন্টেই করা হয়। এছাড়াও হচ্ছে সোভিনিয়ার ফান্ড রেজিং এর যে ইস্যুস গুলা, এনজিওর সাথে ফান্ড রেজিং এর জিনিসটা হচ্ছে একদম একই সাথে জড়িত। এই সবকিছুই নিয়ে হচ্ছে আমরা কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে কাজ করি। তো আই হোপ সেশনটা তো ভালোভাবে শুরু হলো, নেক্সট আরো কথা হবে ইনশাআল্লাহ। হিসাম, সাথে হচ্ছে ইউনিভার্সিটিতে আপনার যে এডুকেশনাল যে এক্সপিরিয়েন্স, যে আপনার প্রিভিয়াস যে এতগুলো বছর আমাদের সাথে কাটিয়েছেন, তা নিয়ে যদি একটু স্মৃতিচারণ করতেন। আচ্ছা, স্মৃতিচারণ করতে গেলে তো অনেক কিছুই চলে আসে। স্টেট ইউনিভার্সিটির শুরুটা ছিল এরকম যে আমার বাসার পাশে হওয়াতে আর কি আমার স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়া। আমার প্ল্যান ছিল যে আমি হয়তো অ্যাব্রডে চলে যাব, কোনোখানে চলে যাবো মানে হায়ার স্টাডিজ এর জন্য বা ইউনিভার্সিটির জন্য। তো ওগুলো অ্যাপ্লাই করতে করতে তো তখন বাবা মা বলছিল যে এখানে কিছু না বসে থাকে কিছু একটা কর। আর ম্যাম যেটা বলেছিল যে আমি তখন মিউজিকের সাথে জড়িত ছিলাম, তো মিউজিকের সাথে জড়িত থাকার কারণে যেটা হতো যে বাবা আমার একটু কনফিউশন ডিলেমাও ছিল যে আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি কিনা। কিছুতে একটা ভর্তি হওয়াতেই দেন তুই বাইরে যাইস, এরকম একটা পয়েন্ট থেকে স্টেট ইউনিভার্সিটিতে ঢোকা যে আচ্ছা ঠিক আছে ঠিকই। তো এখান থেকে ঢুকতে ঢুকতে যেটা হলো যে 4 বছর তো চলেই গেল, আর বিদেশ যেতে হলো না।
আর মানে আমাদের ডিপার্টমেন্ট বা ইয়ার কথা কি বলবো, আমাদের ফ্যাকাল্টিদের কথা কি বলবো, ওয়ান্ডারফুল একটা ফ্যাকাল্টি পেয়েছি। আর ম্যাম আপনি আছেন, আপনার সামনেই আসলে বলার ইয়া, মানে নিপা ম্যাম, তারপরে সিফাত কামাল ম্যাম, সিফাতি মহসিন ম্যাম, তারপরে পলাশ স্যার, নজরুল স্যার ছিলেন। ওনাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা মানে কিছু কিছু আপনাদের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল আমাদের ইনফ্লুয়েন্সের কারণ বা আমাদেরকে মোটিভেট করার কারণ, এগুলো এখন আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের জবে। তো আপনাদের এসব এক্সপিরিয়েন্স, আপনাদের লেকচারের মধ্যে প্র্যাকটিক্যাল যেসব এক্সাম্পলস গুলো দিতেন, এগুলাই কিন্তু আমাদেরকে আমাদের এই যেইটুকু আমরা এগিয়েছি, আমরা বেশি আগাই নাই, কিন্তু যতটুকু এগিয়েছি আপনাদের অবদান অবশ্যই ছিল। সো ওইটা তো বলতেই হয়। আর একটা বিষয় স্টেট ইউনিভার্সিটির ব্যাপারে বলতে হয় যে স্টাডির পাশাপাশি, আমাদের এডুকেশনের পাশাপাশি কালচারাল যেই সাইডটা আমাদের সবসময় দেখতো, বা আমাদের নিপা ম্যাম বিশেষ করে সবাইকে ইনফ্লুয়েন্স করতো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে নিজেকে ইনভলভ করা, সেটা একটা ডিবেট কম্পিটিশন হোক, একটা ইভেন্টে একটা ইভেন্টে কোনো কম্পিটিশনই হোক, কুইজ কম্পিটিশন হোক, বা যেটাই হোক না কেন, পারফরমেন্স হোক, ডান্স বা একটা কবিতা আবৃত্তি, যেটাই হোক না কেন, এগুলোতে আমাদেরকে সবসময় মোটিভেট করতেন। এগুলার ভ্যালু আমরা এখন বুঝি। এগুলা হচ্ছে স্টেজ ফিয়ার বা এসবের যে জিনিসগুলো আছে, আইস ব্রেকিং গুলা কিন্তু এখানেই হয়ে যায়। তো এগুলা খুবই ইম্পর্টেন্ট যে পড়াশোনার পাশাপাশি এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে মানে জড়ানোর জন্য স্টেট ইউনিভার্সিটির অনেক বড় কন্ট্রিবিউশন আছে, এবং এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এই জিনিসটা খুবই ভালো আর কি পয়েন্ট বলা যায়। আর মজার ব্যাপার একটা লাস্ট বলে শেষ করি, যেটা হচ্ছে যে সিজিপিএ এর বিষয়টা বলি, আপ ডাউনের মধ্যে ছিল, কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না। কমলে খুব ধাপ করে কমে যেত, কিন্তু উঠাতে গিয়ে 3-4 সেমিস্টার পার হয়ে যেত, উঠাতে পারতাম না। তো কিছু ফ্রেন্ড ছিল ক্লাসের একদম ফ্রন্টে বসতো, তাদের অবদানে অনেক পাস করেছি, অনেক সাবজেক্টে ভালো সিজিপিএ হয়েছি, তাদেরকেও থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইশাম, থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে আমিও খানিকটা নস্টালজিক হয়ে যাচ্ছি। আমার পুরনো ছাত্রছাত্রী, তাদের এক্সপিরিয়েন্স, পুরনো ফ্যাকাল্টিদের কথা, রিয়েলি মিসড অল দোজ ডেজ। যাই হোক, আমরা সেকেন্ড জনের কাছে চলে যাচ্ছি। শুরুতেই বলতে হয় যে স্বপ্ন সেটাই যেটা মানুষকে তাড়িয়ে বেড়ায়। এমনই একজন স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া আমাদের ছাত্রী সালমা রহমান, যে তার ডেডিকেশন, সিনসিয়ারিটি, এনথুসিয়াজম দিয়ে শিক্ষা জীবনে অর্জন করেছিল গোল্ড মেডেল এবং এখন অর্জন করছে অভাবনীয় সাফল্য তার তৈরি করা প্রতিষ্ঠান স্টাইলিকো থেকে। তো তার মুখেই শুনবো তার সাফল্যের গল্প এবং ইউনিভার্সিটিতে কাটানো তার আগের দিনগুলোর কথা। সালমা, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে ইনভাইট করার জন্য, বা আমাকে মানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, আই ফিল ব্লেসড। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি সাইমা রহমান, স্টাইলেকোর ফাউন্ডার। আমার যে প্রতিষ্ঠান স্টাইলেকো, সেইটার মানে সেটা সম্পর্কে কিছু বলে শুরু করি। সেটা হচ্ছে যে আমার যে প্রতিষ্ঠানটা, এটা বেসিক্যালি স্টার্ট হয়েছিল 2012 থেকে। হ্যাঁ, তো 2012 থেকে এটা আমাদের খুব ছোট একটা অনলাইন পেজ হিসেবে ছিল। তো এটা আমিই করতাম। আমি এখানে একদম সবকিছু, মানে যা একদম স্টার্টিং থেকে শুরু করে, অর্ডার প্রসেসিং থেকে শুরু করে, মানে পেজে পোস্ট করা থেকে শুরু করে সবকিছু আমি নিজেই করতাম। হ্যাঁ, তো ওইটা ওভাবেই 2012 থেকে স্টার্ট হয়েছিল। তারপরে তখন ছোট ছোট করে সবকিছু করতাম। তারপরে এটা যখন আস্তে আস্তে করে ফেসবুকে লাইভ স্ট্রিমিং এর অপশনটা আসতো, তখন আলহামদুলিল্লাহ আমরাই বাংলাদেশে প্রথম যারা নাকি লাইভের মাধ্যমে প্রথম সারিতেই আছি, মানে প্রথম যারা নাকি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে অনলাইনে সেলিংটা স্টার্ট করলো, তার মধ্যে আমরাও কিন্তু ছিলাম। হ্যাঁ, আমরাও তখন স্টার্ট করলাম। তখন তো জাস্ট একটা বুমের মতো, মানে একদম, মানে মনে হলো যে একটা বম ব্লাস্ট হয়েছে, এরকম একটা রেসপন্স ছিল আমাদের।
তো তখন একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে এইটাকে আর ছোট একটা অনলাইন পেজ হিসেবে, যেটা নাকি আমরা মানে যেভাবে জিনিসটা স্টার্ট হয়েছিল সেটা আর সেভাবে মানে থাকছে না, সেটা আর সেভাবে হচ্ছে না। দেখা গিয়েছে যে আমাদের এত অর্ডারস ছিল, এত মানে এত রেসপন্স, মানে এত কাস্টমারদের ডিমান্ড, যে আমরা না আমাদের প্রোডাক্ট প্রোভাইড করতে পারছিলাম, না আমরা ইনবক্সের মানে কাস্টমারদের রিপ্লাই দিয়ে শেষ করতে পারছিলাম, এরকম একটা মানে সিচুয়েশন চলে আসছিল। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলে এখন আর এটার আয়ত্তার মধ্যে থাকছে না, মানে এটা এখন মানে আয়ত্তা ছেড়ে বের হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা। তো তখন আমরা ভাবলাম যে না, আমরা এটা একটা ইয়া করব, আমরা একটা অফিস করব, আমরা এটা একটা অর্গানাইজেশনের মতো করব, অফিসিয়াল। সো তখন থেকে বেসিক্যালি ওখান থেকে স্টাইলিকোর জার্নিটা শুরু। তো আমরা একটা অফিস নিলাম, আর মানে অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ছাত্রী ছিলাম, আমার আসলে মোটিভটা কখনোই এটা ছিল না যে আমি জব করব বা আমি কারো আন্ডারে কাজ করব বা কোনো বড় মাল্টি ন্যাশনালে আমাকে কাজ করতে হবে। কিন্তু এর মানে কিন্তু এই না যে আমি পড়াশোনা মানে একদম ঢিলাঢালা ভাবে করেছি, বা হচ্ছে যে না আমি তো জব করব না, আমার তাহলে ভালো রেজাল্ট না করলেও হবে, এরকম ব্যাপারটা বিষয়টা কিন্তু ছিল না। আমি কিন্তু আমার পড়ালেখা আমি খুবই ডেডিকেটেড ছিলাম, আমার সিজিপিএ 3.99 ছিল। কিন্তু এর মানে এই না যে আমাকে এখন জবই করতে হবে, যেহেতু আমি ভালো সিজিপিএ হোল্ডার, সো আমাকে এখন জবই করতে হবে, আমার ব্যাপারটা আবার এটাও ছিল না। তো আমি কিন্তু খুব ভালো সিজিপিএ, ইউজুয়ালি মানুষের মাইন্ডে একটা ব্যাপার থাকে যে যারা অনেক ভালো সিজিপিএ হোল্ডার তারা জবই করবে, জবের জন্যই তারা ভালো সিজিপিএ হোল্ডার, বা যারা নাকি ইউজুয়ালি এন্টারপ্রেনার হয় তাদের রেজাল্ট খারাপ হয় বলে তারা এন্টারপ্রেনার, কারণ তারা কোথাও জব পাবে না। কিন্তু এটা ঠিক না, মানে এটা আসলে ঠিক না, এটা হচ্ছে যার যার প্যাশন। হ্যাঁ, তো আমি বেসিক্যালি আমার যে বিজনেসে ঢোকার যে ইস্যুটা মানে যে ব্যাপারটা ছিল, সেটা আমার সবসময় আমার কাছে মনে হতো যে আমি কখনো কারোর জন্য কাজ করব না, আমি আমার নিজের একটা, আমি ছোট কিছু হলো, লাইক আমার যদি একটা ছোট কুড়ের ঘরও থাকে কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা আমার নিজের হাতের গড়া হবে। হ্যাঁ, জিনিসটা আমার গড়া জিনিস হবে। তো ওই ভাবনা থেকেই আমি আসলে কখনো ওভাবে যে একটা কোনো জবের জন্য ইন্টারভিউ দিয়ে, আমি আমার জীবনে জবের জন্য কোথাও ইন্টারভিউ দিইনি, ঠিক আছে, কোনো জায়গায় আমি অ্যাপ্লাইও করিনি ইনফ্যাক্ট। কারণ হচ্ছে আমি মানে আমার সবসময় প্যাশন এটাই ছিল যে আমি যাই করবো না কেন আমি নিজের জন্যই করব, আমি নিজের থেকেই কাজটা করব। তো সেইটার থেকেই আমার যেই অনলাইন পেজটা আমি স্টার্ট করেছিলাম, তো ওটা একটা পর্যায়ে গিয়ে তো লাইভ স্ট্রিমিং এর অপশনটা যখন ফেসবুকে ওপেন হলো, তখন থেকে তো এটা আমাদের পেজে আলহামদুলিল্লাহ আমরা তো একদম ফার্স্ট থেকেই এটা করি। তো দেখা গিয়েছে যে প্রচুর একটা রেসপন্স ছিল। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা এখন তো আর মানে আমার বাসায় বসে ছোট অনলাইন পেজ আর এটা স্টাইলে আর নেই। তো তখন আমরা একটা অফিস নিলাম, জাস্ট ছোট করেই নিয়েছিলাম, চারজন মডারেটর নিয়ে, মাত্র 4জন মডারেটর নিয়ে একটা ছোট করে অফিস করেছিলাম। তখন আস্তে আস্তে ওরা যখন কাজের প্রেশারটা নেওয়া শুরু করলো, তখন আমি আমার কাজগুলো, আমার যে পোস্ট আছে বা আমার যে লাইভ আছে, ওগুলো আমি রেগুলারলি করা স্টার্ট করলাম। তারপর থেকে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তারপর থেকে বলতে হয় যে আমরা আর মানে আমাদের আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। আলহামদুলিল্লাহ, একটার পর একটা আমাদের অফিস বড়ই হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার সাথে আমাদের মডারেটরও এখন অনেক বেড়েছে। আর আমাদের কারেন্টলি এখন আমাদের অর্গানাইজেশনে 100 জনের বেশি, প্রায় 100 জন আমাদের এমপ্লয়ি আছে, যাদেরকে আমরা কাজ দিচ্ছি বা যারা আমাদের অর্গানাইজেশনে কাজ করছে। তো এটা আমি প্রাউডলি বলি, আমি যেটা ভাবতাম যে আমি আসলে কোথাও চাকরি করব না, আমি চাকরি দিব, তো সেখানে আমার কাছে মনে হয় যে 100 জন আমাদের স্টাইলে কোথায় এখন জব করে, প্রায় 100 জনের মতো, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আর এই তো, এছাড়া আমাদের একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আমরা কখনো এটা ভাবি না কাস্টমাররা কেন আমাদেরকে এত পছন্দ করে, এটার রিজন হচ্ছে আমরা কখনো কাস্টমার আমরা কখনো একটা প্রোডাক্ট স্টক করে কখনো এটা কাস্টমারের কাছে সেল করতে চাই না। আমাদের মোটিভটা অলওয়েজ থাকে হচ্ছে কাস্টমাররা যেটা চায় সেটা যেন আমরা এনে দিতে পারি কাস্টমারদেরকে, এই জন্য কাস্টমাররা আমাদেরকে এত পছন্দ করে। শুধু তাই নয়, আমরা কিন্তু একদম ফুল কোনো মানে অনলাইন মানেই সবাই যেমন একটা ভয় পায়, হ্যাঁ,
এই ভয়টা কিন্তু আমরা কাস্টমারদের থেকে মন থেকে চাপাতে অনেকটাই সার্থক হয়েছি। কারণ হচ্ছে সবাই অনলাইনের কথা চিন্তা করলেই মনে করে যে আমাকে তো ফুল টাকা অ্যাডভান্স দিয়ে দিতে হবে, পুরো টাকাটাই আমাকে দিয়ে দিতে হবে, আমি কি প্রোডাক্ট পাবো কিনা, আমার প্রোডাক্টটা কি পারফেক্ট আসবে কিনা। কিন্তু আমাদের কিন্তু সেরকম না, আমরা একদম 100% সবাইকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। ইভেন ঢাকার বাইরেও, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। তো এর জন্য কিন্তু দেখা গিয়েছে বিশ্বাসের জায়গাটা ওভাবেই তৈরি হয়েছে। আর আলহামদুলিল্লাহ এখন তো আমরা শুধু অনলাইন পেজ নাই, আমাদের এখন 3টা আউটলেট আছে। আর আমি আরেকটা কথাও বলবো গর্ব করে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আউটলেট যে 3টা আউটলেট অনেকেই মনে করে যে স্টাইলেকো ছোট একটা অনলাইন পেজ থেকে এত বড় বড় আউটলেট কিভাবে করলো। ঠিক আছে, কিন্তু না, এটা কিন্তু আসলে আমাদের নিজস্ব ফান্ডিং এ, হ্যাঁ আমাদের নিজস্ব ফান্ডিং এ আমাদের প্রথম যে আউটলেটটা বসুন্ধরা সিটিতে ছিল ওটা অনেক এক্সপেন্সিভ একটা আউটলেট ছিল, তখন আমার কাছে মনে হয়েছিল যে অনেক এক্সপেন্সিভ। কিন্তু কাস্টমারদের ডিমান্ডের জন্য আমরা কিন্তু নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা কিন্তু প্রচুর মানে লাইক করেছে, প্রচুর লাইক করেছে, প্লাস হচ্ছে প্রচুর হেল্প করেছে আমাদেরকে, মাশাল্লাহ। যাই হোক, তারপরে একটার পর একটা আমাদের যমুনা ফিউচার পার্কে মাশাল্লাহ 1200 স্কোয়ার ফিটের উপরে আমাদের, এটাও কিন্তু আমাদের নিজস্ব ফান্ডিং এ, আমাদের নিজস্ব মানে টোটাল নিজস্ব ইনভেস্টমেন্টে এই আউটলেট গুলো চলছে। তো এভাবেই এখন সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে ব্যাপারটা এটা না যে আমি খুব ভালো সিজিপিএ হোল্ডার হলে আমাকে অনেক বড় একটা মাল্টিন্যাশনালে জব করতেই হবে, বা আমি জব করব না, আমি বিজনেস করব, তাহলে আমার পড়াশোনার এত দরকার নেই, আমি কোনো রকমে মানে একটু টেনে টুনে পাশ করে গেলেই হলো। হ্যাঁ, ব্যাপারটা এটা না, কারণ পড়ালেখা যেটা, যেমন আমি যখন আমার ইউনিভার্সিটিতে কিন্তু আমার টিচাররা, আমি যে মানে রেজাল্ট যে ভালো করেছি, হ্যাঁ আমার রেজাল্ট ভালো ছিল, তো আমি কিন্তু আমার টিচারদের থেকে বা আমার পড়াশোনার থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা নাকি এখন আমার রিয়েল ফিল্ডে এসে অনেক কাজে আসছে। হ্যাঁ, যেমন আমাদের যে প্রেজেন্টেশন গুলো হতো, নিপা ম্যাম বিশেষ করে যে প্রেজেন্টেশন গুলো নিত, উনি অনেক চ্যালেঞ্জিং প্রেজেন্টেশন আমাদেরকে দিত, যে এইটা করতে হবে, বা এমন কোনো বিজনেস আইডিয়া বের করো যেটা নাকি এই পর্যন্ত বাংলাদেশে হচ্ছে না বা আমরা দেখছি না। তো ওই জিনিসগুলো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল সেই সময়ের, কারণ আমরা তখন অনেক ছোট ছিলাম, এত বুদ্ধি মাথায় আসতো না। যাই হোক, তারপরও দেখা গিয়েছে যে আমরা করাতে কিন্তু আমাদের অনেক হেল্প হয়েছে। বিশেষ করে আমি পার্সোনালি বলবো যে আমার যে ক্রিয়েটিভ সাইড, কারণ এগুলো যখন আমরা মানে করতাম বা ম্যাডামদের প্রেজেন্টেশন গুলো নিয়ে যখন চিন্তা করতাম, কনসেপ্ট বের করতাম, তখন আমাদের প্রচুর ভাবতে হতো বা প্রচুর ব্রেইন স্টর্ম করতে হতো যে কি করা যায়, বা কি প্রচুর রিসার্চ করতে হতো যে এইটা কি এখানে হচ্ছে বা এটা কি হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদের প্রচুর আমাকে প্রচুর হেল্প করেছে। আমার কাছে মনে হয় যে আমার ক্রিয়েটিভ সাইডটাকে গ্রো করতে অনেক 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 হেল্প করেছে। আর শুধু তাই না, আমাদের আদার্স যে আরো অনেক ফ্যাকাল্টি মেম্বাররা ছিল, যেমন ওয়াসিম স্যার, সে তো অনেক মানে অনেক, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো আমি খুবই রেসপেক্ট করি আমার যে ফ্যাকাল্টি মেম্বারদের আছে, মানে আমার যারা নাকি আমার টিচার্স ছিল, সবাই আমার কাছে মনে হয় যে এক একজন এক এক রকমের মানে আমাকে হেল্প করেছে। এক একজনের এক এক রকমের যে পার্সোনালিটি ছিল, বা পড়ালেখার যে এক একটা ধরন ছিল, বা এক এক ওয়েতে যেভাবে নাকি আমাদেরকে চ্যালেঞ্জ করতো, জিনিসটা আমাকে মানে গ্রো করতে, আমার যেই বিজনেস যে মাইন্ডটা, এটাকে আমার গ্রো করতে আমাকে অনেক হেল্প করেছে। আর আমার টিচাররা কিন্তু শুধুমাত্র আমাকে এটা শিখায়নি যে তুমি এখানে গিয়ে এভাবে জব করবা বা এইভাবে করতে হবে না, তারা আমাদেরকে এভাবে শিখিয়েছে যে যেন আমরা চাইলে আমাদের মধ্যে যদি সেই প্যাশনটা থাকে, তাহলে আমরা নিজেরাও যেন একটা এন্টারপ্রেনিউর হতে পারি। এটাই ঠিক আছে। তো মোটামুটি এতটুকুই। এছাড়া আসলে আমি তো মানে আরো অনেক কিছুই বলতে পারি, একদম বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমি শর্টকাটে শেষ করব। আম, এখানে যেমন কেউ যদি জিজ্ঞেস করে যে আমি অ্যাজ এ ওমেন এন্টারপ্রেনিউর কি মানে ফেস করেছি প্রবলেম, তাহলে প্রবলেম ফেস বলতে আমি ওমেন এন্টারপ্রেনিউর হিসেবে যত না প্রবলেম ফেস করেছি, তার থেকে খুব বেশি প্রবলেম ফেস করেছি আমি অ্যাজ এ এন্টারপ্রেনিউর, মানে আমার যে বিজনেস সেক্টরটা আছে অনলাইনে। কারণ হচ্ছে আমার যে প্রোফাইল বা আমার যে পেজ কন্টিনিউ এটা হ্যাকিং এর মানে চলতে থাকে, হ্যাকিং এর হচ্ছে
চেষ্টা চলতে থাকে। রিসেন্টলিও হয়েছে, আমি জানি না এটা মানে কেন বা কারা করে সামহাও। তো যাই হোক, এই প্রবলেমটা আমি সবচেয়ে বেশি ফেস করেছি, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, তো এখানে দেখা গিয়েছে যে মানে হ্যাকিং এর প্রবলেমটা অনেক বেশি। যেমন আমার যে আগে যে পেজটা ছিল, পেজটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তো এটা আমি নতুন করে একটা পেজ ওপেন করেছি, তাও মাশাআল্লাহ এখানে 14 লক্ষর উপরে ফলোয়ার্সরা আছে। তো এই মানে আমার কাছে মনে হয় যে প্রবলেম বলতে আমি বেসিক্যালি এই প্রবলেমটাই বেশি ফেস করেছি। আর যারা নাকি এন্টারপ্রেনিউর হতে চায় তাদেরকে আমি বলবো যে আপনাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের প্যাশনকে ফলো করতে হবে। লাইক এটা একেকজনের একেক রকমের প্যাশন থাকে। হ্যাঁ, কেউ যদি আপনার কাছে যদি মনে হয় যে আপনি গিটার বাজাতে ভালো, তাহলে আপনি এটাই করতে পারেন। আপনার কাছে মনে হয় যে আপনি খেতে পছন্দ করেন, আপনি কুক করতে পছন্দ করেন, তো আপনি চাইলে আপনার প্যাশনকে কিন্তু একটা বিজনেস আইডিয়াতে কনভার্ট করতে পারেন। এটা আপনাকে বুঝতে হবে বা এটা আপনাকে দেখতে হবে, রিসার্চ করতে হবে। যে এটা রাইট। কিন্তু আমাদের ভার্সিটি থেকে আমাদের টিচাররা আমাদেরকে অনেক শিখিয়েছে যে তুমি কিভাবে রিসার্চ করতে পারো বা কিভাবে একটা জিনিসকে নিয়ে ডিটেলস দেখতে পারো, এরকম। তো নিজের প্যাশনকে বেসিক্যালি, যে আমার যে জিনিসটা প্যাশন বলতে আমার নিজের যে জিনিসটা করতে ভালো লাগে সেটাকে আমার বুঝতে হবে যে এটা আমার ভালো লাগে, দেন ওখান থেকে একটা বিজনেস আইডিয়া জেনারেট করতে হবে। আর আমার কাছে মনে হয় যে আমাদের ভার্সিটির যে টিচাররা যারা নাকি আমাকে পড়িয়েছে তারা ডেফিনেটলি এটাতে অনেক হেল্পফুল। মানে একটা আইডিয়াকে কিভাবে একটা বিজনেস আইডিয়া বানানো যায় সেটা আমার টিচাররা আমাকে খুব ভালো মতো শিখিয়েছে, সেটার জন্য তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক থ্যাংক ইউ আছে। সামাদ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে আপনার এন্টায়ার জার্নিটাকে ব্রিফ করার জন্য, ইনক্লুডিং স্টাইল ইকো, ইনক্লুডিং দ্য ইউনিভার্সিটি, দুটো জিনিসকে আপনি ব্লেন্ড করে প্রপার, মানে খুব সুন্দর করে। রিয়েলি আমি আসলে সেই ক্লাসরুম গুলোতে চলে যাচ্ছিলাম এখন, মানে খুব মনে পড়ছিল যে আহ, আমাদের সেই সময়কার কথা। আহ, যাই হোক, আমি সাইমা আমার কাছে আপনার কাছে আবার আসবো। তো তার আগে আমি আমাদের আরেকজন বক্তা তার কাছে চলে যাচ্ছি। তো ডিপার্টমেন্টে খুবই পপুলার একজন বড় ভাই, নাম জিজ্ঞেস করলেই হয়তো সবাই সানি ভাইয়ের নামটা বলে ওঠে। হ্যাঁ, সানি। সে হচ্ছে ভিভার সানি, হচ্ছে আমাদের শাহাদাত হোসেনের নিকনেম। তো জুনিয়রদের কাছে সে সানি ভাই বলে খুবই পপুলার একজন বড় ভাই, যিনি আমাদের জুনিয়রদেরকে তাদের ক্যারিয়ারের ব্যাপারে অনেক হেল্প করেছেন এই পর্যন্ত। তাদের জবের ক্ষেত্রে, তাদের ইন্টার্নশিপ প্লেসমেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে তাদেরকে আহ, বিভিন্ন অপরচুনিটি তৈরি করেছে তাদের জন্য, এখনো করে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের স্টাডি কমপ্লিশনের মধ্যে দিয়েই তার যাত্রা শেষ হয়ে যায়নি। এখনো সে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন। তো আমি সানির কাছে শুনতে চাইবো তার কারেন্ট ওয়ার্ক স্টেশন নিয়ে, অ্যাট দ্য সেম টাইম তার ইউনিভার্সিটির দিনগুলো নিয়ে। সানি, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ম্যাম। সবাইকে আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি শাহাদাত হোসেন। তো ম্যাম যেটা বললেন আর কি, ইউনিভার্সিটিতে আমি পপুলার ছিলাম। তো পপুলার আসলে ওইভাবে হ্যাঁ বলা যায়, বা আবার না, আমি একটু ব্যাক বেঞ্চেরই ছিলাম, বাট আমি সবসময় ফোকাস ছিলাম সবকিছুর প্রতি, এটা আমি বলবো। যে আমি পড়াশোনা প্লাস আমার আদার্স কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এন্ড ফ্রেন্ডস এর সাথে আড্ডা দেয়া, যাই হতো খুবই লিমিটেশনস এর মধ্যে ছিলাম। লাইক আমি যদি বলি তাহলে হচ্ছে আমাদের যে ভার্সিটির প্রোগ্রাম গুলো অর্গানাইজ হয়, লাইক ম্যাম এবং সিফাত কামাল ম্যাম, নিপা ম্যাম, সিফাত কামাল ম্যাম, তারা যেটা করেছিল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে বিজনেস ফেট নামে আমাদের একটা নতুন একটা মানে ইন্ট্রোডাকশন হয় আমাদের ভার্সিটিতে। তখন আসলে আমরা নতুন ফার্স্ট যে বিজনেস ফেটটা হয়, তো সেটাতে আমরা আসলে চ্যাম্পিয়ন ছিলাম। বাঙালিয়ানা আমাদের স্টল ছিল। তো আমরা আমাদের 29 ব্যাচ আসলে এখন এখানে হিসাম ভাই আর হচ্ছে সাইমা আপু, ওনারা সিনিয়র, মোস্ট সিনিয়র। আমি 29 ব্যাচ। তো বিজনেস ফেটে থেকে আমাদের আসলে ভার্সিটির এনগেজমেন্ট, কোকারিকুলার অ্যাক্টিভিটিস এন্ড আদার্স থিংস, আমাদের এনগেজমেন্ট অনেক বেড়ে যায়। লাইক দেন আমরা আস্তে আস্তে সবকিছুতে ইনভলভ হই। এখানে আমাদের যারা জুনিয়র তাদেরকে আমরা মেন্টরিং করি, প্লাস আদার্স গাইডলাইন শেয়ার করা, তাদের কোনো কোর্সে কোনো প্রবলেম হলে সেটা গ্রুপ স্টাডির মাধ্যমে সেটা সলিউশন বের করা, এন্ড তাদের সাথে আসলে মিউচুয়ালি অনেক কাজ করা।
তো এইভাবে ভার্সিটির জার্নিটা আসলে খুব সুন্দরভাবে কেটে যায় 4টা বছর। দেন ভার্সিটির শেষের দিকে যখন ম্যাম এন্টারপ্রেনিউরশিপ একটা কোর্স ম্যাম নিপা ম্যাম আপনি নিতেন। তো সেখানে যে আমাদের বিজনেস প্ল্যান গুলো শেয়ার করা, আমাদের যে যেই এক্সিবিশন হয়, সেখানে বিভিন্ন রকমের প্ল্যান দিতে হয় গ্রুপ ওয়াইজ, যেই প্র্যাকটিক্যাল নলেজ এন্ড আমরা যে আহ, নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছি কিনা, বা আমরা নেক্সট যে ক্যারিয়ার প্ল্যানটা আমাদের, সেটাকে আমরা কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারি, বা সেটার যে থিঙ্কিং গুলো, সেগুলো আসলে ম্যাম ওই কোর্সটাতে আমরা নিজেকে অনেকটা বিল্ড আপ করে ফেলি। দেন আরেকটা কথা বলবো ম্যাম, আপনি আমাকে মানে ক্যারিয়ারের শুরু করার স্টার্টিংটা ম্যাম আপনার হাত ধরেই, আসলে যেটা বলবো সেটা শেয়ার করি, আসলে যেহেতু লাইভ অবশ্যই ম্যাম যেটা আপনি দিয়েছেন সেটা আসলে কেউ করে না। আম, আমার ইন্টার্নশিপ আমি 2 মাস 10 দিন আর কি কমপ্লিট করতে পারি, সেটা আহ, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ইন্টার্নশিপটা করি, তো সেটা ম্যামই আমাকে ম্যানেজ করে দিয়েছিল। আসলে অনেক কারণেই স্ট্রাগল করছিলাম, একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারছিলাম না, মানে এখানে ওখানে অনেক ধন্য হয়ে। দেন পলাশ স্যার এবং আহ, 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 নিপা ম্যাম আপনি আমাকে হেল্প করেছেন, তো এটা আমি কখনোই ভুলবো না। এরপরে হচ্ছে ম্যাম যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে ইন্টার্নশিপটা, সেটা কমপ্লিট করার পরে ম্যাম অনেক জায়গায় আসলে জবের জন্য, মানে তখন আসলে ফ্রেশারদের উদ্দেশ্যে যেটা বলবো, আসলে যেটা আহ, আমরা ইন্টার্নশিপটা কমপ্লিট করেই আমরা একটা জবের জন্য হন্য হয়ে খুঁজি, যে জব করব জব করব জব করব, একটা জব, যে কোনো জব। এখন আমি ওই টেনশনটা আমার মধ্যেও ছিল যে সামথিং টু ডু, আমি লাখ লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো আমি যদি এখন জব না করি তো এইটা আমি কিভাবে ম্যানেজ করব, মানে আমি তো পড়াশোনা করে টাকা খরচ করেছি, সো আই নিড টু আর্ন। তো দেন আমি ভার্সিটি লাইফ থেকে টিউশনই করতাম। দেন ইন্টার্নশিপ করার পরে সেটা মে মাসে আমি আহ, 2টা ইন্টারভিউ দিই, 2টা ইন্টারভিউ দিয়ে আমি দুইটাতে, একটাতে শর্ট লিস্টেড হই, আরেকটাতে সিলেক্ট হই, মানে দুইটাতে শর্ট লিস্টেড হই। দেন আমার 5 তারিখে আর কি, মে মে মাসের 5 তারিখেই ট্রেনিং এর জন্য কল আসে ডিজি কন্ট্যাক্টোলজিস থেকে, সেটা আমার ফার্স্ট জব ছিল। তো সেটা এয়ারটেল প্রসেসে ছিলাম। তো সেখানে আমি 13 মাস কাটিয়ে দিই আর কি। সেখানে আমার খুবই স্ট্রাগল হয় আর কি, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের জবটা এটা সহজ জব না আসলে, যে যারা কল সেন্টারে কাজ করেছেন, বা ফ্রেশার যারা ভার্সিটি এখন পড়াশোনা করছেন, যারা ইন ফিউচারে জব করবেন, তো কল সেন্টার জবটা খুব সহজ কোনো জব না, এটা খুব টাফ জব। টাফ জব বলতে কি, এটা এখানে আপনার সবকিছুই খুব মানে আপনাকে ব্রেন প্লাস আপনার হাত প্লাস আপনার সবকিছুই আর কি রেডি থাকতে হবে অলওয়েজ, কারণ আপনি কাস্টমারের কথা শুনছেন, সেই অনুযায়ী সেই ডিরেকশনে আপনি কাজ করছেন। তো এই ক্ষেত্রে আর কি, মানে আমি মোস্ট, মানে আমার স্ট্রাগল লাইফ সেখান থেকে শুরু হয়। তারপরে আমি একটা এইচআর ফার্মে জয়েন করি। দেন সেখানে আসলে ক্যারিয়ার একটা টার্ন, মানে ইউটার্ন আসে। সেখানে আসলে ম্যাম যেটা বললেন যে আমি অনেককে জব অপরচুনিটি দিতে পেরেছি, অনেককে হেল্প করেছি, অনেক জবের ক্ষেত্রে অনেককে সাহায্য করেছি। তো সেই একটা ফার্ম থেকে, আমি একটা এমন ফার্ম থেকে বিলং করতাম যেখানে নাকি আমার খুবই অপরচুনিটি ছিল অনেক, অন্য অন্য অন্যদেরকে জব দেয়া। তো আমি চিন্তা করলাম যে হোয়াই নট মাই ইউনিভার্সিটি। দেন আমি আমার ইউনিভার্সিটিতে রিচ করতাম, মানে লাইক নিপা ম্যামের থ্রুতে আমি আমার ইউনিভার্সিটিতে, মানে সেখানে আমি আহ, নিপা ম্যামের সাথে কন্ট্যাক্ট করি। দেন ম্যামকে জানাই ডিটেলসটা যে ম্যাম আমি এরকম একটা অর্গানাইজেশনে আছি, তো আমার এই অপশন গুলো বা এই অপরচুনিটিস গুলো আসে, এবং ম্যাম আই থিংক আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবো, যে আপনি ডিফেন্স ইন্টার্নশিপে আছেন এবং আমাকে এত বড় একটা হেল্প করেছিলেন। তো ম্যাম, তো এখানে আমি অনেককে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিতে পারি এবং অনেকে জবের ব্যবস্থা করে দিতে পারি। স্টিল নাও আই এম ওয়ার্কিং অন দ্যাট, যে আমি অনেককে জব দিয়ে যাচ্ছি। এবং অনেক, আমার আসলে ভার্সিটিতে অনেককে আমার, মানে অনেকে বলতে কি প্রায় ম্যাক্সিমাম ব্যাচে ম্যাচে, যেমন এখন কমেন্ট করেছে মিরাজ, ও আমার মোস্ট সিনিয়র ভাই, ও আমার কলিগও। তো
থ্যাংক ইউ মিরাজ। ওকে, তো এখানে আহ, মানে আসলে আমি, যদি আমার কাছে অপরচুনিটি আসে, আমি চাইবো সবাইকে নিয়ে আগাতে, এটাই আসলে আমার মেইন মোটিভ। আমি এটা নিয়ে কাজ করি আসলে। আমি ওইভাবে না যে আমি একা পেয়েছি আমি একাই চলবো বা একাই আমি এটা মানে রান করব, বা আমি একা কাউকে ই করব না। তো আমার হাতে অপশন থাকলে অবশ্যই আমি সবাইকে শেয়ার করব, সবাইকে দিব, সেটাই আমার মোটিভ ছিল। তো আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি ভালোই আছি। তো এখন এখানেও অনেক অপশন আসে, আর ম্যামের সাথে আমার অবশ্যই অনেক যোগাযোগ হয় এই বিষয়গুলোতে, ক্যারিয়ার প্রোগ্রামে। এন্ড আই হোপ যে সামনে আমাদের ইন্টার্নশিপ এন্ড প্লেসমেন্টে আমরা আরো নতুন নতুন অনেক প্ল্যান নিয়ে আসবো। এটা ম্যামের থ্রুতে, হয়তো যারা স্টেট ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছেন, যারা শেষের সেমিস্টার বা ইন্টার্নশিপ করবেন, তো তাদের কিছু বেসিক প্রিরিকুইজিট একটা প্ল্যানিং হচ্ছে, এটা ম্যাম হয়তো শেয়ার করবে আপনাদের সাথে। তো আমি শেষ একটা কথাই বলতে চাই যে ক্যারিয়ার আসলে, আপু যেটা বললেন যে স্ট্রাগল করতে হবে খুব ছোট থেকে, এটা দ্যাটস ট্রু। এবং হিসাম ভাই উনিও বললেন যে আসলে সে অ্যাব্রোডে যাওয়ার তার প্ল্যান ছিল, বাট সে এখন কি করবে, তার ফ্যামিলি থেকে বললো যে তুমি পড়াশোনা করো একটা ইউনিভার্সিটি, দেন সে স্টেট ইউনিভার্সিটি ভর্তি হয়। আসলে সবার একটা শুরু থাকে, তো শুরুটা যে কোনো ভাবেই হয়, তবে শেষটা খুবই ভালোভাবে করতে হয়। আর শেষটা ভালো করার আগে অবশ্যই মিডল পয়েন্টে আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হয়, সেখানে আসলে স্ট্রাগলটা চলে আসে। তো এখানে আসলে লাইফ লাইফ গোজ অন। এখন সামওয়ান টেক দ্য লিডারশিপ, এন্ড এখানে আমার হাতে অপশন আছে। তো আমি আমি যদি কিছু করতে পারি ভার্সিটির জন্য, এটা হোক ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি, আই উইল ডু ডেফিনেটলি। তো এখানে আর যেটা বলবো, আমাদের ফ্রেশার যারা এখন ইন্টার্নশিপ করে ফেলেছেন বা হয়তো ইন্টার্নশিপ ডিফেন্স দিয়ে দিয়েছেন, আমি বলবো যে ডেভেলপ নিজেকে করেন প্রথমে, তারপরে আপনি একটা অর্গানাইজেশন ডেভেলপমেন্টে যাবেন। যদি আপনি নিজেকে ডেভেলপমেন্ট না করেন, আপনাকে তারা অর্গানাইজেশন ডেভেলপমেন্টের জন্য নিবে না। তো এখানে ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ক্যারিয়ার অপরচুনিটি গুলো থাকে, আপনারা সব একটা একটা অর্গানাইজেশন যখন আপনি অ্যাপ্লাই করবেন, একটা কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনি তার প্রোফাইলটা একটু দেখবেন, দেখে দেন আপনি অ্যাপ্লাই করেন। সেটা ছোট জব হোক, 8,000 হোক, 10,000 টাকা হোক। এখন আমাদের ভার্সিটি, মোস্ট প্রাইভেট ইউনিভার্সিটি লাখ লাখ টাকা খরচ করে তারা পড়ে। তাদের ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকে তাদের মধ্যে একটা মানে মাথায় একটা সাইকোলজি কাজ করে যে না, আমি তো 20,000 টাকার নিচে জব করবোই না। তো ইটস টোটালি রং কনসেপ্ট। আসলে আপনি যদি ছোট থেকে স্টার্ট করেন, আপনি টাকা পাচ্ছেন কিসের বিনিময়ে? আপনাকে কিন্তু কোম্পানি দিচ্ছে না, কোম্পানি দিচ্ছে আপনি কাজ শিখছেন। কোম্পানিকে কিন্তু আপনার অবশ্যই সেখানে পে করা উচিত, যে আপনি, আপনাকে কোম্পানি শেখাচ্ছে। এখানে কিন্তু আপনি কাজ করছেন কোম্পানিকে দিচ্ছেন তা না। কারণ কোম্পানি আপনাকে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, আপনাকে ডাইভার্সিফাইড করছে বিভিন্ন কাজে, আপনাকে ট্রেন করছে। তো এখানে আপনার একদিক থেকে অবশ্যই সবকিছু শেখা উচিত, এবং কোম্পানি আপনাকে বেগিনার লেভেলে আপনাকে যেটা দেয় বা সেটা সেটা অবশ্যই, সেটা নিয়ে কোনো আপনার নেগোশিয়েট করা উচিত না। তো এই মেন্টালিটিটা আসলে আমাদের চেঞ্জ করতে হবে। বর্তমানে আসলে সোসাইটিটা আর ভার্সিটি মানে ফ্রেশার যারা আছে তাদের একটা মেন্টালিটি হয়ে যায় যে আমি আসলে এই স্যালারিতে জব করব না, কারণ আমি লাখ লাখ টাকা খরচ করে আমি পড়াশোনা করেছি, আমি কেন আমি 10,000 টাকা চাকরি করবো, 12,000 টাকা চাকরি করবো? হ্যাঁ, এটা কম, কিন্তু আপনি যদি 10,000 12,000 থেকে শুরু করেন, আপনি স্টার্ট আপ করেন, দেন কিন্তু আপনি খুব দ্রুত দেখবেন আপনি 20 প্লাস 30 প্লাস স্যালারি কিন্তু আর্ন করতে পারবেন। কিন্তু আপনাকে কোথাও না কোথা থেকে শুরু করতে হবে। তো অবশ্যই ক্যারিয়ারের ক্ষেত্রে ম্যাম, আমি এইচআর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি এখানে। তো আমি একটাই কথা বলবো যে আমি প্রতিদিনই প্রায় ইন্টারভিউ করি। আমাদের ইন্টারভিউ ডিফারেন্ট টাইপস। ম্যামকে আমি লাস্ট ইয়েস্টারডে আমি ফোন দিয়ে ম্যামকে বলি যে ম্যাম, আই নিড সাম সিভিস টু মানে নিড। তো এখানে আমার অপরচুনিটি সবসময় আসে। তো আমি ম্যামকে বলেছি, সবসময় আসলে ম্যামকে ফোন দেই কিছু ভালো সিভির জন্য, আমার ইউনিভার্সিটি মানে যারা ফ্রেশার বা বের হয়েছেন। তো
তাদের জন্য ম্যামও কাজ করে যাচ্ছেন, আমরাও এখানে ব্যাক এন্ডে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছি। যারা এখন যেমন হিসাম ভাই আছেন, এরপরে সাইমা আপু আছেন, তাদেরও যদি অর্গানাইজেশনে কোনো ভ্যাকেন্সি, অবশ্যই আমরা অ্যাভেলেবেল এনি টাইম। যে কোনো সময় আমাদেরকে আপনি নক করতে পারেন জবের জন্য। আমাদের হয়তো অপশন থাকলে, ইভেন তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি কিন্তু আমার অর্গানাইজেশনে রেফার করবো তা না, আমার কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশন, মোর দেন 50+ অর্গানাইজেশনের এইচআর সাথে আমি ডিরেক্টলি ইনভলভ, কানেক্টেড। আমি একটা বড় জব ম্যাচিং প্ল্যাটফর্মের একটা হেড অফ বিজনেস, তার সাথে কানেক্টেড। তো এখানে একটা কোম্পানি থ্রুতে আমি যে আমার কোম্পানিতে নিব তা না। আপনি যদি ভালো হন, আপনি যদি ক্যাপাবল হন, অবশ্যই আপনাকে আমি ডিফারেন্ট টাইপ অফ কোম্পানিতে সাজেস্ট করব। এটা আমি অবশ্যই করবো ইনশাল্লাহ, আপনাদের যদি দোয়া থাকে, যদি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো ম্যাম, এতটুকুই ছিল। আমি আমার পক্ষ থেকে বললাম। আসলে আমি অফিস শেষ করে এখনো বাসায় যাইনি প্রোগ্রামটার জন্য, যে ও মাই ম্যাম আমি গড, এখন আপনি অফিসে, এখনো এটা অফিসে আমার ডেস্ক আছেন? ম্যাম, আমি ল্যাপটপে কানেক্টেড এখনো আছি, আমি বাসায় যাইনি তো। Oh, আচ্ছা আচ্ছা, so nice of you, so nice of you, thank you so much. জি, আবার জি। ফিরে আসবো আমাদের সানির কাছে। আর আমি এখন আবার একটু হিসামের কাছে যাচ্ছি। হিসাম সিজিপে নিয়ে কথা বলছিল এর আগেও, যে হচ্ছে সিজিপি এর ব্যাপারে মানে কখনো আপ কখনো ডাউন, আপস এন্ড ডাউন চলছিলই। তো what do you think, Hisham? Like, do you think high CGPA is the sole factor or sole requirement to compete for in the job market? Or if not, then on which factors students should concentrate? What about their resume or corporate etiquette? Um, So combining the CV preparation and corporate etiquette, you can suggest the students. আচ্ছা, মানে আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভে বলবো আর কি ম্যাম, তাহলে হ্যাঁ। আম, ওদের জন্য মানে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে বলার রিজনটা হচ্ছে এটা যে সিজিপিএ যে জিনিসটা আছে আমাদের, এটা হচ্ছে ইজ অবভিয়াসলি সিজিপিএ ইজ ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া একজনকে ইভালুয়েট করার জন্য, বিশেষ করে একদম ইনিশিয়াল ফার্স্ট জবের ক্ষেত্রে। সিজিপিএ ইজ অবভিয়াসলি মেজর ক্রাইটেরিয়া, বাট এটাও আপনার মেনে নিতে হবে যে ইউর এন্টায়ার ক্যারিয়ার মানে ডাজন্ট লাই অন সিজিপিএ। সিজিপিএ আমার ভালো ছিল না দেখি কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাব্রোডে যেতে পারি নাই, আমার স্কলারশিপ পাই নাই, বাবার এত টাকা ছিল না যে আমাকে বাইরে টাকা দিয়ে পড়াবে। তো সিজিপিএ আমারও ভালো ছিল না, তো আমি এটা খুব ভালোভাবে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, মানে আমি কি কোন কোন ধাপ এতদিনে পার করে আসছি। সিজিপিএ ভালো ছিল না, এবং স্টেট ইউনিভার্সিটিতেও খুব ভালো সিজিপিএ যে নিয়ে বের হয়েছে সেটা না। সাইমাপুরটার তো ধারে কাছেই না যেটা বললেন আর কি উনি। তো সিজিপিএ এর হয় কি যে মানে এটা আসলে মানে এটা অ্যাডস এ ভ্যালু, অবশ্যই যে একাডেমিক ভ্যালুটা আপনার ইভালুয়েশনের জন্য ঠিক ঠিক করে। বাট ম্যাম হয়তো আরো আমার থেকে বেটার বলবেন বা এটা বেটার জানেন যে আজকালকার যে মার্কেট ট্রেন্ডটা আছে, রিক্রুটিং যে এজেন্সি বা শাহাদা তো খুব ভালো বলতে পারবে, স্ট্যান্ডার্ড সিজিপিএ সবাই হচ্ছে এখন প্রেফার করে। স্ট্যান্ডার্ড সিজিপিএ কোনটা, যে আমি আউটস্ট্যান্ডিং রেজাল্ট ওয়ালা স্টুডেন্ট নিব না, আমার খুবই খারাপ স্টুডেন্ট দিলো মানে একটা বেঞ্চমার্ক থাকবে তার নিচেও নিব না, মাঝামাঝি একটা লেভেলের আমি সিজিপিএ স্টুডেন্ট গুলো নিব। এদের নেওয়ার রিজনটা কি, এরা হচ্ছে দেখা যায় যে হয়তো অন্য কোনো কিছুর সাথে ইনভলভ ছিল, কোনো কিছুর সাথে নিজেদেরকে এঙ্গেজ রেখেছে, নট জাস্ট স্টাডিজ। হায়ার সিজিপিএ এর ক্ষেত্রে একটা অবশ্যই এরকম থাকে যে তারা হয়তো খালি সারাদিন পড়েছে, পড়ে এই সিজিপিএ পেয়েছে। বাট অবভিয়াসলি এখানে না বললে না যে হাই সিজিপিএ বা আউটস্ট্যান্ডিং সিজিপিএ বলতে আমরা যেটা বুঝি সেটা কোনো এক্সপার্টিস লেভেলে বা এক্সপার্টিস সেক্টর যদি হয়, লাইক আপনি এখন ডাক্তার হবেন, মেডিকেলে পড়াশোনা করছেন, আপনি পাইলট হবেন, বা আপনি হচ্ছে কি বলা যায় মানে কোন একটা এক্সপার্টিস লেভেলের যদি পজিশনে যান, সেক্ষেত্রে এটা অনেক ম্যাটার করে। কিন্তু যদি এমন হয় যে আপনি হ্যাঁ একটা জব করবেন বা আপনি হচ্ছে একটা ছোট একটা অর্গানাইজেশন দিয়ে শুরু করছেন, সেখানে আপনার ভার্সিটালিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ডাইভার্সিটিটা কত, আপনি পড়াশোনা করেছেন, ভেরি গুড। আপনি এর সাথে আপনি হয়তো কালচারাল ইভেন্টের সাথে জড়িত ছিলেন, ভেরি গুড। আপনি ডিবেট করতেন, ভেরি গুড। এই ইস্যুস গুলা আপনার ভ্যালু অ্যাড করে, এবং এটা
এটার খুবই মানে ওয়েল রিকগনাইজড যে একটা সিভিতে বা একটা রেজিউমেতে আপনি যখন বলবেন যে আমি এত সিজিপিএ পেয়েছি, আমি এই এক্সেল এর উপর আমার বেসিক এক্সেল এর উপর আমার ট্রেনিং করা আছে, আমি ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, আমি হয়তো ইউনিভার্সিটিতে হচ্ছে আমি বিজনেস ফেট বা যেসব কালচারাল যেসব কালচারাল বলছি যেসব আমাদের কম্পিটিশন গুলো হয় সেগুলোর সাথে আমি জড়িত ছিলাম। এই ইস্যুস গুলো যখন আপনি পয়েন্ট আউট করবেন আপনার সিভিতে, তখন কিন্তু আপনার ব্যাপারে একটা খুবই ভিন্ন পারসেপশন হবে যে না ঠিক আছে, এ তো হচ্ছে অনেক কিছুর সাথে এঙ্গেজড। এখন সবারই হচ্ছে একটাই ডিমান্ড যে একজন একটা পজিশনে আমি যখন একজনকে বসাবো আমার কোম্পানিতে, সে কতটুকু ভার্সেটাইল, তাকে ফিনান্স বুঝতে হবে, তাকে অ্যাডমিন বুঝতে হবে, তাকে মার্কেটিং বুঝতে হবে, তাকে নিজেকে প্রমোট করতে হবে, তাকে সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করতে হবে। দিস অল ফ্যাক্টরস তখনই হচ্ছে একসাথে হচ্ছে ইয়া হয় যখন আপনার ভার্সেটাইলিটি থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলোর যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এগুলো অনেক ভ্যালু অ্যাড করে, যে নট জাস্ট সিজিপিএ, অন্যান্য ক্রাইটেরিয়া। এর মধ্যে আমি যদি স্পেসিফিকলি আরো বলি, বিহেভিয়ার এন্ড অ্যাটিটিউড, আপনি কিভাবে কি আপনার ব্যবহার কি, আপনি ব্যবহার কিরকম, হাউ ডু ইউ ওয়ার্ক, হাউ ডু ইউ টক, ইভেন আপনি চায়ের দোকানে একটা রাস্তায় চায়ের দোকানে আপনি কিভাবে চা খাচ্ছেন সেটা কিন্তু আরেকজন মানুষ কিন্তু ওখান থেকে পারসিভ করে নেবে আপনার ক্যারেক্টারিস্টিক্স কেমন। আপনি যদি আপনাকে নিজের ওয়ে থেকে আপনি যদি নিজেকে প্রেজেন্ট না করতে পারেন, আমি কিন্তু আপনাকে একভাবে পারসেপশনে আমি নিয়ে নিব যে এই ছেলেটা তো এরকম বা এই মেয়েটা এরকম। আপনারই হচ্ছে ফার্স্ট অফ অল আপনার নিজেকে প্রেজেন্ট করতে হবে, ইউ হ্যাভ টু শো যে আপনার মধ্যে কি আছে। আমাদের সবার মধ্যে কিছু মানে থাকে অনেক কিছুই, কিন্তু আমরা এটা প্রেজেন্ট করতে পারি না। আমাদের এটা অনেক কিছু কারণ আছে, সোসাইটি একটা কারণ, এনভায়রনমেন্ট একটা কারণ, আমাদের প্যারেন্টিং একটা কারণ। তো এগুলো সবকিছুই ফ্যাক্টরে আমরা নিজেদেরকে খুব কনজার্ভ রাখি। তো কনজার্ভ রাখা ভালো, এটা এমন কিছু না, কিন্তু এগুলার বলার রিজন কি যে কর্পোরেট এটিকেট বলে একটা জিনিস আছে। কর্পোরেট এটিকেটটা কি, যে আপনি হচ্ছে কি আপনার ড্রেস আপ কি, হোয়াট ইজ ইউর ড্রেস কোড, আপনি কি জুতা পরেছেন, আপনি কিভাবে হাঁটেন, আপনি কিভাবে খান, এগুলা কিন্তু কেউ আপনাকে মানে এই বয়সে এসে আপনাকে কেউ এগুলো বলবে না। এগুলো ছোটবেলায় বাবা মা বলতো এভাবে, কিন্তু এখন আর এসে বলবে না। এখন জাস্ট আপনাকে দূর থেকে দেখে একটা পারসেপশন নিয়ে নেবে যে এ হচ্ছে এমন, ও হচ্ছে এমন। এই কর্পোরেট এটিকেটটা হচ্ছে ডেভেলপ করতে হবে। আপনার এই এখন যারা ইউনিভার্সিটির এক্সিস্টিং কারেন্ট স্টুডেন্টরা যারা আছেন, এক্সিস্টিং যেসব স্টুডেন্ট আছেন, এই বয়সটা তো আমরাও পার করে আসছি। এই বয়সে ওই শার্টের ফার্স্ট বোতামটা খোলা রাখতে ভালোই লাগতো, পিয়ার্সিং ভালোই লাগতো, চুল লম্বা রাখতে ভালোই লাগতো, কিন্তু আলটিমেটলি দিস হ্যাভ নো ভ্যালুস, কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তো মানে এটা হচ্ছে আপনি আপনার ইটস বেটার যে ইউ বি হোয়াট ইউ আর, বাট মানে ওগুলাকে আবার না আপনি ধরে নেন যে এগুলা করলেই হয়তো এরকম হবে না। মানে শো অফ এর জিনিসটা বা অ্যাটেনশন সিকিং এর জিনিসটা কিন্তু আপনাদের ওই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে, ওই লিমিটটা আপনার বুঝতে হবে। সো ড্রেস আপের বিষয় আমাদের এটা প্রায় হতো, এরকম ক্লাসে এরকম হতো যে ড্রেস আপের বিষয় হয়তো কখনো কখনো ইস্যুস তুলতো। এগুলো আসলে খুবই ম্যাটার করে দেখেই আমাদের টিচাররা বলতেন, আমাদের সবাই বলতেন যে আসলে এগুলা মানে এই লেভেল থেকে আমরা যখন ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেলেও আমরা এগুলো পেয়ে আসছি, তখন যদি এই জিনিসগুলো ঠিক না হয়, কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে এই জিনিসগুলো কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট করে। আলটিমেটলি আপনার একটা কর্পোরেট ওয়ার্ল্ডে গেলে বা আপনি যদি একটা বিজনেস করেন, আপনার নিজেকে বিজনেস প্রমোট করার জন্য আপনাকেই তো নিজে প্রেজেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া, কিছু জিনিস এটিকেট জেনে নিতে হয়। এগুলা বেটার ইউনিভার্সিটিতে থাকতে যখন এগুলা নিয়ে কথা হয় ওগুলা মেনেই চলাই বেটার, সো দ্যাট ইয়াতে ফিউচারে গিয়ে আমার এগুলা নিয়ে না আমার ইয়া করতে হয়, কষ্ট করতে হয় যে আয় হায় আমি তো এতদিন এভাবে চলতাম, এখন এভাবে চলবো, আমি ব্যাগি পড়তাম, আমি টি শার্ট পড়তাম, এখন আমি ফর্মাল পরবো। এগুলা খুবই ম্যাটার করে। সো ইটস বেটার যে আপনারা এখন থেকে এগুলা করলে ইউজ টু হয়ে যাবেন। তো দিস অল অ্যাকচুয়ালি মানে
কম্বাইনলি বা কিউমুলেটিভলি ম্যাটার করে যে আপনি আসলে কোন ক্যারিয়ারে যাচ্ছেন বা আপনার কোন যে রোলের জন্য আপনি হয়তো কাজ করবেন, সেখানে আপনার হয়তো এগুলো সবকিছু মিলিয়ে আপনার কি বলবো, এটা ইমপ্লিমেন্ট না যদিও, মানে এগুলো আসলে সবগুলো কম্বাইন করেই সবগুলো কম্বাইন করেই হচ্ছে নিজের ক্যারিয়ারটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। রাইট, হ্যাঁ, আর ক্যারিয়ারে সো দ্যাট জব মার্কেটে গিয়ে তাদের নতুন করে আর কোনো চ্যালেঞ্জ ফেস করতে না হয়, তাই তো? রাইট। তো জি জি আমি জি। হিসাবের সাথে একাত্মতা প্রকাশ করছি, এবং আমি আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছেন এখনো পর্যন্ত, যারা আইডি কার্ড পড়তে বললে শার্টটা একটু ইন করে পড়তে বললে, একটু ফর্মাল ড্রেসে প্রেজেন্টেশন দিতে বললে, ইভেন স্যান্ডেলটা বাদ দিয়ে যদি হচ্ছে আমরা শু পরে আসতে বলি, আহ এই এটিকেট গুলো যদি আমরা শেখানোর চেষ্টা করি, কিছু কিছু স্টুডেন্ট এখনো পর্যন্ত আমাদের সাথে একটু ডিনাই করে, তাদের একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় যে এটা হচ্ছে আমাদের মানে এ ধরনের ফ্যাশন করার বয়স, তো আমরা এখন করব না তো কখন করব, অনেক সময় এরকম আর্গুমেন্টে চলে আসে। বাট স্টিল আপনারা আপনাদের সিনিয়রদের কাছ থেকেই শুনলেন, অ্যাকচুয়ালি এই প্র্যাকটিসটা যদি আমরা এখন থেকে স্টার্ট করতে পারি, পরবর্তীতে গিয়ে কিন্তু এই চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হয় না। এন্ড অনেক স্টুডেন্ট আমার প্রতি এখনো পর্যন্ত হয়তো একটু মানে আহ আড়ালে আবডালে হয়তো একটু বলেও থাকে যে নিপা ম্যাম আইডি কার্ড নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে, আইডি কার্ড পড়তে হবে ক্লাসে, নাহলে ক্লাসে ঢোকা যাবে না। ডেফিনেটলি ইটস ইউর আইডেন্টিটি, ইউ আর স্টুডেন্ট অফ এসইউবি। তো আপনি যে এসইউবি একজন স্টুডেন্ট, আপনার সাথে বাইরের একজনের ডিফারেন্সিয়েশনটা কি যদি আপনি আইডি কার্ড না পড়েন, যদি আপনি প্রপার ড্রেস আপে না থাকেন? সো আমরা প্রত্যেকটা সময় একদম আপনাদের পাশে থেকে আপনাদেরকে সমস্ত এটিকেট গুলো শিখাতে চাই। ইনফ্যাক্ট সেটা ডাইনিং এটিকেট হোক, ড্রেস আপ এটিকেট হোক, আপনাকে ভালো মানুষ তৈরি করা। আমরা যেটা বলেছি, আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ভালো মানুষ তৈরি করা, এবং শুধুমাত্র পড়াশোনা এবং সিজিপিএই না, আপনাকে প্রপার গাইডেন্স দিয়ে কি করে আপনার ভবিষ্যৎ আরো নিশ্চিত করা যায়, সেজন্য আমাদের চেষ্টা। থ্যাংক ইউ হিসাম। আমি আবার একটু সাইমার কাছে যাচ্ছি। সাইমা যদিও উত্তর দিয়ে দিয়েছিল যে হচ্ছে ওর কি কি চ্যালেঞ্জ গুলো, বিশেষ করে হচ্ছে ওর ওয়েবসাইট হ্যাকিং এর কিছু চ্যালেঞ্জ ফেস করেছিল, বাট স্টিল আমি একটু ডিফারেন্ট ভাবে, আমার কাছে কিছু স্টুডেন্টও এর আগে বলেছে যে ম্যাম যদি হচ্ছে সাইমা আপকে জিজ্ঞেস করতে পারতাম যে হচ্ছে উইমেন এন্টারপ্রেনার হিসেবে সে যেহেতু নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সো মেলদের সাথে ফিমেলদের কোনো ডিসক্রিমিনেশন বা কাজের ক্ষেত্রে কোনো ডিফারেন্সিয়েশন হয় কিনা, যেখানে মেলরা কিছু কিছু ক্ষেত্রে খুব প্রিভিলেজড, সেখানে আপনি কখনো এরকম ফেস করেছেন কিনা যে হচ্ছে আপনাকে অনেক অনেক অবস্টেকল ফেস করতে হয়েছে? তো এই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। এটা তো অবশ্যই। কারণ হচ্ছে আমাদের আমাদের সমাজটা তো হচ্ছে একটা পুরুষতান্ত্রিক সমাজ, এটা আমরা জানি। তো বেসিক্যালি যখন আমি যখন ফার্স্ট বিজনেসটা স্টার্ট করেছিলাম, মানে যখন ছোট আমরা একটা অনলাইন পেজ ছিলাম, তখন মানে আপনি একটা মেয়ে হিসেবে সাপোজ যদি আপনি বলেন যে আপনার একটা বিজনেস আছে বা আপনি মানে আপনি প্রোডাক্ট পারচেজ করতে আসছেন হোলসেলের জন্য, তাহলে কেউ আপনাকে সিরিয়াসলি নিবে না। প্রথম কথা হচ্ছে আমি মেয়ে ছিলাম, দ্বিতীয় কথা হচ্ছে বয়স কম। তো কেউ সিরিয়াসলি নিত না যে আসলে মানে কি, বা দেখা যেত যে মানে খুব অবহেলা মনে হতো যে মানে মানে কি মানে আমরা তো ফার্স্ট এর দিকে তখন দেখা গেছে, এখন তো আমরা আমাদের সবগুলো কালেকশন যেভাবে ডিরেক্টলি নিয়ে আসছি, কিন্তু তখন ফার্স্ট এর দিকে যখন ছিল তখন তো বিষয়টা এরকম ছিল না। তো তখন দেখা গিয়েছে আমরা হোলসেলেই মার্কেট থেকে প্রোডাক্টগুলো পারচেস করতাম। তো তখন একদম শুরুর দিকে, মানে 2012-র দিকের কথা বলছি। তো তখন দেখা গিয়েছে যে মানে মানে কেউ হচ্ছে আপনাকে ইয়েই করবে না, মানে একটা মেয়ে দেখতে, মানে আমাদের সোসাইটি তো মেয়ে এক কথা মেয়ে, দুই কথা বয়স কম, তার উপর আবার ব্যবসা কিভাবে সম্ভব, এরকম একটা মানে অ্যাটিটিউড ছিল। তো এর জন্য দেখা গিয়েছে যে এখানে আমার হাজবেন্ড এর এখানে আচ্ছা, অনেক আমি বড় একটু একটা আমি একটু ভূমিকা অ্যাড আছে। করি তাহলে। আমি আলহামদুলিল্লাহ সামার সাথে আমি একটু অ্যাড করি। ব্লেসড। ফার্স্ট এই প্রিভিলেজটা আমি নিতে চাই, কারণ হচ্ছে সাইমা হাজবেন্ডের কথা বলেছে। আমি প্রথমে হচ্ছে ওর হাজবেন্ডের একটু পরিচয় দিতে চাই, সানাউল্লাহ নুরি। হি ইজ অলসো আওয়ার স্টুডেন্ট, বাট আজকে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা একসাথে দুজনকে আনতে পারিনি। হয়তো নেক্সট আমরা ইউনিভার্সিটি প্রেমিসে কোনো প্রোগ্রাম করলে আবার আমরা দুজনকে একসাথে ইনভাইট করবো। ইনশাল্লাহ। প্লিজ সাইমা, ক্যারি অন। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ও ও আমাকে অনেক হেল্প করেছে, মানে ও যখন দেখেছে যে এই রকম প্রবলেম,
তো অবভিয়াসলি যেহেতু ও আমার হাজবেন্ড, তো ও আমাকে অনেক 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 হেল্প করেছে। আর বিশেষ করে ওর যেই বিজনেসটা ছিল এটাও একটা, যেহেতু ফেব্রিক রিলেটেড বিজনেস ছিল, তো ও আমাকে একদম অনেক কিছু দিয়ে হেল্প করেছে। তো একটা পর্যায়ে গিয়ে যখন জিনিসটা অনেক বড় হওয়া স্টার্ট করেছে, তখন দেখা গিয়েছে যে এই জিনিসগুলো ওই মেনটেন করতো, বা যেই যেই জায়গাগুলো নাকি আমার প্রবলেম ফেস করতে হয়, বা যেগুলো নাকি দেখা গিয়েছে যে মানে যেখানে মানুষ আমাকে, সোজা কথা হচ্ছে আমাকে কোঅপারেট করে না, তো ওই কাজগুলো দেখা গেছে যে ওই নিয়ে নিয়েছে, বা ও একদম টোটালি সবকিছু মেনটেন করেছে। তো একটা পর্যায়ে গিয়ে যখন জিনিসটা অনেক বড় আকার ধারণ করেছে, তখন একটা পর্যায়ে গিয়ে আমাকে আর এটা ফেস করতে হয়নি, কারণ জিনিসগুলো ও মেনটেন করেছে। তো আলহামদুলিল্লাহ, ও তো এখন আমাদের আমাদের যে অর্গানাইজেশন স্টাইলেকো এটার মানে একদম টোটাল যা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে স্টার্ট করে যত রকমের জিনিসপত্র আছে সব ওই হ্যান্ডেল করে। তো দেখা গিয়েছে এখন আমার যে কাজটা, আমি হচ্ছে বেসিক্যালি এখন মানে প্রোডাক্ট চুজিং এর ক্ষেত্রে, বা জিনিসগুলোকে কিভাবে প্রেজেন্ট করা যায়, বা এগুলো বেসিক্যালি আমি দেখি, কিন্তু ওই সব কিছু দেখে। এটা একটা বিষয়, মানে মেয়ে হিসেবে আমি প্রথম দিকে অনেক প্রবলেম ফেস করেছি, যখন জিনিসটা আমি একদম একাই করতাম, মানে যখন জিনিসটা আমি একাই মানে সবকিছু করতাম, তখন দেখা গেছে যে আমার অনেক প্রবলেমই ফেস করতে হয়েছে। কিন্তু একটা পর্যায়ে এসে জিনিসটা ইজি হয়ে গিয়েছে আমার হাজবেন্ডের জন্য। আর এমনিতে তো আমাদের বিজনেসের প্রবলেম তো আমি বললামই, যেটা নাকি আমাদের চ্যালেঞ্জ অল টাইম ফেস করতে হয়, সেটা হচ্ছে আমাদের মানে হ্যাকিং এর প্রবলেমটা আমাদের একটা রেগুলার চ্যালেঞ্জ। এটা দেখা গেছে যে কিছুদিন আগেও এমন হয়েছে যে আমার পার্সোনাল প্রোফাইল আমি দেখছি যে হ্যাকিং এর চেষ্টা চলছে, দেন আমার পেজ তো আছে, গ্রুপ আছে, তো এই। থ্যাংক ইউ সাইমা। একই সাথে আমি সানাউল্লাহ নুরি কেও ধন্যবাদ জানাচ্ছি দুজনকে এত সুন্দরভাবে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবার জন্য, এবং ভবিষ্যতে আপনাদের উত্তরোত্তর আরো সাফল্য কামনা করছি। আর ফাইনালি আমি আবার শাহাদাতের কাছে একটু যাচ্ছি। তো শাহাদাতের কাছে লাস্ট কোয়েশ্চেন, একরকম বলা যায় যে হচ্ছে ও অনেক কিছুই বলে দিয়েছে। আমি যে কোয়েশ্চেন গুলো ছিল ওর আলটিমেট আলোচনার মধ্যে চলে এসছে। স্টিল আমি ডিফারেন্ট ভাবে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সবাই শুধু ফেসবুক প্রোফাইলের কথাই বলছে, বাট অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি আমরা বলি লিঙ্কডইন, এটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, এবং এই ক্ষেত্রে লিঙ্কডইনের কন্ট্রিবিউশন বা হচ্ছে আমরা আদার্স যে সমস্ত বিডি জবস বলি, লিঙ্কডইন বলি, আমরা জবস 21 বলি, বা হচ্ছে হোয়াটসঅ্যাপের কথা বলি, হোয়াট এভার যে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে ইনভলভমেন্ট এবং নেটওয়ার্ক ক্রিয়েশনের ক্ষেত্রে মিডিয়ার এই ভূমিকা যদি একটু বলতেন, এবং বিডি জবস এবং লিঙ্কডইন বিশেষ করে একটা স্টুডেন্টকে কি করে হচ্ছে তাদের ক্যারিয়ার অপরচুনিটি খোঁজার জন্য হেল্প করতে পারে, এবং তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারে অন্য সবার থেকে, সেই নিয়ে একটু বলবেন ফর দ্য জুনিয়র্স। জি ম্যাম, থ্যাংক ইউ। Yeah. এখানে ম্যাম বললেন যে ফেসবুক বা যে কোনো মিডিয়ায় তার প্রোফাইল ক্রিয়েশনটা কতটুকু ইম্পর্টেন্স রাখে তার জব পাওয়ার ক্ষেত্রে। আসলে আমি বলবো যে যদি আহ, এগুলো মানে এগুলো তো আছেই, তো পাশাপাশি যদি সে তার স্কিলস ডেভেলপমেন্টটা কে মানে ফোকাস দেয়, মানে আমি একটা প্রোফাইল রেডি করতে পারবো, একটা সিভি আমি 100 পেজও করতে পারবো, কিন্তু একটা ইন্টারভিউয়ার কি করবে? একটা ইন্টারভিউয়ার অবশ্যই তার সিভিটা দেখবে। সে সিভিটা দেখে প্রথমেই তার সম্পর্কে একটা ধারণা করবে যে সে অনেক এক্সপিরিয়েন্স। তো যখন তাকে আমরা স্ক্রিনিং করব, শর্টলিস্টেড করব ইন্টারভিউর জন্য, তখন সে ইন্টারভিউ দিতে আসবে। দেন আমি যদি তার ইন্টারভিউ নিয়ে তখন তার সিভি থেকে কোশ্চেন করি যে আপনি তো এই কাজটা করেছেন, এটা তো আপনি পারেন, তো আমাদের অফিসে সিমিলার টাইপ অফ এরকম কাজ হবে, তো আপনি এটাতে কতটুকু কি আমাকে আমাদের আউটপুট দিতে পারবেন। তো যখন একটার পর একটা কোশ্চেন করি তখন অনেকে আর কি এই ফেক প্রোফাইলিং এর ক্ষেত্রে সে মানে অ্যান্সার গুলো দিতে পারে না। তো আমি অবশ্যই বলবো যে লিঙ্কডইন প্রোফাইল প্লাস ফেসবুক, ফেসবুক তো নর্মাল একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল মিডিয়া। তো এখানে আপনি যেটা করবেন, আপনি প্রথমে আপনার স্কিলস গুলো ডেভেলপমেন্ট করবেন এবং যে কাজটা আপনি পারেন সেটাই আপনার সিভিতে মেনশন করবেন।
আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পান, আপনি লেখেন যে আমি এমএস অফিস প্রোগ্রামে শুধু মাইক্রোসফট ওয়ার্ড পারি, আদার্স পারি না। কিন্তু এখানে অনেক সময় সিভি বানাতে যে ফ্রেন্ডের সিভি নেয় বা সিভি ফরম্যাট নেট থেকে ডাউনলোড করে ওই Exactly. এক্সপিরিয়েন্স গুলো দিয়ে রাখে, যেগুলো নাকি ফেক, টোটালি মানে মানে ফেক হিসেবে আর কি একটা ইন্টারভিউ পায়। তো তার সম্পর্কে অটোমেটিক্যালি একটা নেগেটিভ ধারণা চলে আসে যে না, সে তো এখানে মানে বিট্রে করছে। তো আপনি মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা অবশ্যই আপনি বিশেষ করে মাইক্রোসফট এক্সেলটা আপনি খুব ভালো করে আপনি আয়ত্তে নিয়ে আসুন। এখন আপনাকে এক্সেল করতে কোনো ধরনের আপনার কোনো কোর্স করতে হবে না। আপনি যদি ইউটিউবে একটা ভালো একটা মানে চ্যানেল একটা যদি সাবস্ক্রাইব করে তারপরে যদি তার ভিডিওগুলো আপনি ফলো করেন, বা অনেক কোর্সের এখানে অপশন আছে, লাইক আপনার ইউডেমি, কোর্সেরা, এখানে অনেক ধরনের কোর্স গুলো করায়। তো আপনি যদি এখানে যদি কিছু টাকা খরচ করে কোর্স করেন, তাহলে সেখানে আপনি অনেক নিজেকে অনেক নলেজ গ্যাদার করতে পারবেন নিজের মধ্যে। আর মাইক্রোসফট এক্সেলটা কেন গুরুত্বপূর্ণ, কারণ একটা অফিসে যে টোটাল ডেটাবেস ম্যানেজমেন্টের যে কাজ, অফিস ম্যানেজমেন্টের যে কাজটা হয়, সেটা টোটালি মাইক্রোসফট এক্সেল দিয়ে আর কি পরিচালনা করা হয়। আপনি যদি একটা অফিসে একটা ড্রাফটিং এর কাজ করেন মাইক্রোসফট ওয়ার্ডে, আপনাকে খুব পারদর্শী হতে হবে। বেসিক্যালি আপনার ওয়ার্ডের কাজ অনেকে সবাই ওয়ার্ডের কাজ জানে, লাইক ভার্সিটি লাইফে আমরা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করতে 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 অনেকভাবে ভালোভাবে পারদর্শী হয়ে যাই। কিন্তু রিপোর্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কপি পেস্ট করেই আমরা রিপোর্টটাকে রেডি করি, বাট আমরা এখানে কোনো যদি আমরা এখানে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বুলেট পয়েন্টস, ড্রপ ডাউন প্লাস চেক লিস্ট এন্ড আদার্স যেগুলো আছে অ্যাড করতে হয়, এগুলো যদি আমরা একটু ডেপলি আমরা যদি একটু নলেজটা নেই, এবং মাইক্রোসফট এক্সেলে কিভাবে ফরম্যাটিং করতে হয়, কিভাবে একটা ডেটা শিট রেডি করতে হয়, কিভাবে একটা স্যালারি শিট বা পেরোল শিট রেডি করতে হয়, কিভাবে ইনভয়েস রেডি করতে হয়, এইচআর এর ক্ষেত্রে একটা ডেটাবেস মেনটেন করে কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে মেইল মার্জ করে নিয়ে আসতে হয়। আপনি যদি সাপোজ 50,000 লোকের যদি আপনার একটা শিফটিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের কোনো রিনিউ করতে হয়, দেন আপনি 50,000 অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে আপনি করবেন? তো এটা খুব খুব ট্রিকি ওয়েতে খুব শর্টে এটা করা যায় মাত্র 5 মিনিটেই, যদি আপনার ডেটাবেসটা রেডি থাকে মাইক্রোসফট এক্সেলে খুব গোছানো থাকে। তো এটা মাত্র 5 মিনিটে আপনি রেডি করতে পারবেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এখানে আপনার খুব কাজটা খুব সহজ হয়ে যায়। এখানে VLOOKUP আছে। আপনি যদি হাজার হাজার ডাটা থেকে আপনি যদি কারো ডাটা ফাইন্ড আউট করতে চান, দেন সেই ডাটার এগেইনস্টে VLOOKUP করলে আপনি খুব ইজিলি ডাটাগুলো বের করতে পারবেন। তো এরকম আরো অনেকগুলো কিছু মানে টার্ম টার্ম আছে, মানে সেই পয়েন্টস আছে মাইক্রোসফট এক্সেলে, যেগুলো আপনারা একটু এগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন, ইউটিউব দেখতে পারেন। ইউটিউবে আসলে মুভি দেখা, একটা 2 ঘন্টার মুভি দেখা আর 2 ঘন্টার একটা টিউটোরিয়াল দেখা, এখানে আপনার কোনটা বেশি বেনিফিটেড হবে? অবশ্যই আপনি জানেন যে আমি চাকরির ক্ষেত্রে আমি যদি 2 ঘন্টা এখানে মুভি না দেখে আমি যদি এখানে একটা এডুকেশনাল বা টিউটোরিয়াল দেখি, দেন এখানে আমি কিছু হলেও শিখতে পারবো। আর এখন গুগল অনেক অ্যাডভান্স, ইউটিউব অনেক অ্যাডভান্স, আপনি যা পারবেন না সেটা ইউটিউব অথবা গুগলে সার্চ করবেন, খুব ইজিলি আপনাকে প্রবাবল এন্ড পসিবল সলিউশন গুলো খুব সুন্দর করে সেখানে সাজিয়ে দিয়ে দিবে। তো আপনারা ইন্টারনেট ব্রাউজিং, কিভাবে ইন্টারনেট ব্রাউজ করতে হয়, ইমেইলের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা ইমেইল করতে হয়, একটা প্রফেশনাল ইমেইল এটিকেট মেনটেন করতে হয়, প্লাস অফিস এটিকেট মেনটেন করতে হয়, এগুলোর উপরও কোর্স আছে। বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া আছে ইউটিউবে, এগুলো শিখবেন। এখানে ম্যাম প্রোফাইলিং এর ক্ষেত্রে আমি আসলে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা, এখানে শুধু জাস্ট একটা বায়ো ক্রিয়েট করা, বায়োগ্রাফি ক্রিয়েট করা, দ্যাটস ইট। আর আপনি লাইক যদি এগুলোর উপরে যদি ফোকাস করে একটা ক্যান্ডিডেট, লাইক ফ্রেশার, ভার্সিটি ফ্রেশার, তাহলে হয়তো আই থিংক সে খুব ভালো করতে পারবে। আর ইউটিউব, ফেসবুক এন্ড লিঙ্কডইন, এখানে হচ্ছে ম্যাম যারা প্রফেশনাল, আসলে লিঙ্কডইনটা কেন ইউজ হয়, লিঙ্কডইনটা হচ্ছে এখানে যারা হোয়াইট কলার জব করে শুধুমাত্র আসলে তাদের জন্য বেশি মোস্ট ইউজড আর কি লিঙ্কডইনটা। আর ফ্রেশার যারা, তারা লিঙ্কডইন আসলে ওইরকম রেসপন্স পাবেন না, কারণ এখানে লিঙ্কডইনের একটা আসলে আলাদা চ্যানেল মেনটেন করে, লাইক একটা হোয়াইট কলার জবের জন্য বেস্ট প্ল্যাটফর্ম ইজ লিঙ্কডইন।
মানে যতটুকু আমি এটা লিঙ্কডইন আমার জন্য অতটা মানে প্রফেশনাল বা প্ল্যাটফর্ম আমি মনে করব না। এটা হচ্ছে মানে একটা হোয়াইট কলার জবের জন্যই বেসিক্যালি এটা ক্রিয়েট করা হয়েছে। তো আপনারা বিডি জবস এর ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাম বিডি জবস এর কথা বলেছে, বিডি জবস এর ক্ষেত্রে আমি এটা বলবো, বিডি জবস এর যে সিভিটা রেডি করবেন, আপনারা বিডি জবস এর প্রোফাইলটা 100% কমপ্লিট করবেন। বিডি জবস আছে, ওয়ার্ক আছে, এখানে আপনারা ওয়ার্ক হচ্ছে এআই একটা জব প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে আপনি স্কিলস গুলো যত দিবেন আপনার সিভিটা তত মানে স্ক্রিনিং এ তত ফাস্টে চলে আসবে। মানে যখন কোনো এমপ্লয়ার এন্ডে আপনার সিভিটা সার্চ করবে তখন সে অবশ্যই একটা স্কিলস দেখে দেন। সিভি যখন আমরা শর্ট লিস্টেড করি, স্ক্রিনিং করি, আমরা তার স্কিলস গুলো দেখি যে সে এই কাজগুলো জানে কিনা। লাইক আমার এখন এরকম একটা ডেজিগনেশনের লোক লাগবে যে নাকি মাইক্রোসফট এক্সেলে বা কম্পিউটার নলেজটা খুব ভালো থাকতে হবে, সে ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করবে। তো আমি অবশ্যই দেখবো যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সে ভালোভাবে জানে কিনা। তো সেটা নিয়ে আমি সার্চ করব। তো এই বিষয়গুলো আসলে মানে একটু খেয়াল রাখতে হবে। আর ফ্রেশার হিসেবে অবশ্যই ভার্সিটি থেকে যারা বের হবেন তারা অবশ্যই ফ্রেশার হিসেবে, তো আমি ফ্রেশারদের যেটা বললাম যে আপনার বিভিন্ন টিউটোরিয়াল গুলো দেখেন, স্কিলস ডেভেলপমেন্টের যে কোর্স গুলো আছে বা অনেক এডুকেশনাল অনেক ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, এগুলো একটু দেখেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। আর 30,000 টাকা দামের মোবাইল না কিনে আপনি 15,000 টাকা দামের মোবাইল কিনেন আর 15,000 টাকা একটা ল্যাপটপ কিনেন, যেটা নাকি আপনার জন্য খুবই মানে ভালো একটা অপশন মানে হবে ইন ফিউচারে। কারণ 30,000 টাকার মোবাইলে আপনি শুধুমাত্র সেলফি তুলতে পারবেন ভালো কোয়ালিটির, কিন্তু আপনি 15,000 টাকার ল্যাপটপে যদি আপনি অফিসের কাজগুলো শিখে নিজেকে বিল্ড আপ করে নেন, নিজেকে রেডি করে নেন, সেটা কিন্তু ইন ফিউচার আপনাকে মানে আপনার কিন্তু এখানে প্রফিট আছে। এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের এগেনস্টে প্রফিটটা দিচ্ছে ল্যাপটপটা, এটা কিন্তু মোবাইলটা কোনো প্রফিট দিচ্ছে না। মোবাইলটা শুধুমাত্র আপনাকে জাস্ট একটা মানে টাইম পাসের একটা অপশনস দিচ্ছে এখানে। হ্যাঁ, মোবাইলে আপনি ইউটিউব দেখতে পারবেন, শিখতে পারবেন, বাট আপনি একটা ল্যাপটপ হলে এটা হেভি ডিউটি, এটা আপনার মানে অফিস প্রোগ্রাম গুলো এখানে ভালোভাবে লার্ন করা যায়। আর আপনি অফিসে তো মোবাইলে কাজ করতে পারবেন না, আপনি অবশ্যই একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করতে হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেখানে প্রোফাইল ক্রিয়েট করুক না কেন, আমি স্কিলস এর উপরে আমরা অনেক জোর দেই। আর এখানে সিভি আর হচ্ছে রিজিউমি, এখানে হচ্ছে আপনি সিভিটা যারা ফ্রেশার তাদের জন্য অবশ্যই সিভিটাকে ফোকাস করতে হবে। আপনি সিভিতে একটা ডিটেইল আপনার অবশ্যই ফ্রেশার হিসেবে আপনি তো কোনো কোথাও জব করে কোনো এক্সপিরিয়েন্স দিতে পারবেন, তো ভার্সিটির কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে এন্ড আদার্স, আপনি কি করেছেন, আপনি কতগুলো অনলাইন কোর্সে অ্যাটেন্ড করেছেন, আপনি আহ, একটা লিডারশিপ মেনটেন করতে পেরেছিলেন কিনা, বা আপনি ভার্সিটিতে কি এরকম করেছিলেন যেটা নাকি আপনার এই মানে খুব মানে অ্যাচিভেবল একটা মোমেন্ট ছিল এবং ভার্সিটিতে খুবই আপনি রিনাউন হয়েছেন যে কারণে। তো এরকম কিছু স্কিলস প্লাস আপনি আমাদের ভার্সিটির অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, সেখানে আপনি কতটুকু পার্টিসিপেন্ট ছিলেন, অর্গানাইজার ছিলেন কিনা, আপনি গ্রুপ অফ পিপল কে মেনটেন করতে পেরেছিলেন কিনা। তো এই স্কিলস গুলো আপনারা একটু রেডি করেন। ইভেন আপনি যদি একটা ক্রিকেট টিম, ভার্সিটি ক্রিকেট টিমের যদি আপনি ক্যাপ্টেনে থাকেন, সেটা আপনি মেনশন করেন। কারণ ক্যাপ্টেন হিসেবে আপনি কিন্তু একটা টিম ম্যানেজ করতেন। আপনাকে কিন্তু অফিসে যে অবশ্যই আপনি যদি একটু সিনিয়র হন, অফিসে কাজ করতে করতে আপনাকে কিন্তু টিম ম্যানেজ করতে হবে। তো এই সব স্কিলস গুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয়। তো ম্যাম আমি এতটুকুই বলবো আসলে, আর বাকি কথা বললে তো অনেকই বলা যায়। তো আই ওকে, থিংক হয়তো কোনো এক সেশনে আসবো, এসে আবার এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ শাহাদাত। আসলে আমাদের সময়ের স্বল্পতাও আছে, আমরা চাইলেও আরো খুব বেশি সময় ধরে হয়তো কন্টিনিউ করতে পারছি না আজকে। তো এই অল্প সময়ের মধ্যে খুব গুছিয়ে খুব সুন্দর সুন্দর কিছু তথ্য আপনি দিলেন আমাদের জুনিয়রদের জন্য, যেটা অবশ্যই তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করবে। আমরা সবসময় তাদেরকে স্কিলের কথা বলে থাকি, হার্ড স্কিল, সফট স্কিলের কথা, যে এখনকার সময় আসলে আগের মতো নেই। নিজেকে শুধুমাত্র রেজাল্টের আওতায় ধরে রেখেই সবকিছু সম্ভব না, তাদেরকে সমস্ত দিক থেকে এনলাইটেন করতে হবে, ইনভেস্ট করতে হবে, তাদের যত বেশি ভ্যালু অ্যাড করা যায় নিজের মধ্যে। তো
আমরা চেষ্টা করছি এবং আমি এই প্রোগ্রামের থ্রুতে আমাদের ডিপার্টমেন্টের আমাদের ইউনিভার্সিটির কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইভেন সবার সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে যারা লাইভে আছেন। তো আমরা মানে রিসেন্টলি কিন্তু আমাদের ইউনিভার্সিটি হঠাৎ করে প্যান্ডামিকের জন্য একটা অন্য মাত্রায় আমরা চলে গেলাম, কিন্তু আমরা কিন্তু কিছু প্রোগ্রাম শুরু করেছিলাম। আমি জানি না আপনারা এটা সম্বন্ধে এওয়্যার আছেন কিনা। অলরেডি আমাদের শুরু হয়েছে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ প্রোগ্রাম। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে আমাদের স্টুডেন্টদেরকে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছি। সেখান থেকে তাদের একদম সি-সুইট পজিশনের যে পার্সোনালিটিরা আছেন তারা এসে আমাদের স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলছেন এবং তাদের গাইডলাইন দিচ্ছেন, তাদের ক্যারিয়ার বিষয়ে কথা বলছেন, তাদের লাইফের সাকসেসফুল স্টোরিজ গুলো শেয়ার করছেন। এট দ্য সেম টাইম আমরা কিছু এমওইউ করছি, কিছু আইটি ইনস্টিটিউট, কিছু নতুন নতুন প্রতিষ্ঠান যারা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদেরকে স্কিল ডেভেলপমেন্টে হেল্প করতে পারবে। এট দ্য সেম টাইম আমাদের কিছু ফরেন অ্যাফিলিয়েশন, কিছু ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন চলছে। আমাদের স্টুডেন্টরা চাইলেই হচ্ছে ফাইনালি তাদের ক্রেডিট ট্রান্সফার করতে পারবে, তারা তাদের এক্সচেঞ্জ প্রোগ্রামে নিজেদেরকে ইনভলভ করতে পারবে। এবং আমরা মানে সেই সাথে বলতে চাই যে শুধু বললেই তো হবে না, তো নিজের ইন্টেনশন বা নিজের প্যাশনটাও হচ্ছে আসলে অনেক বেশি জরুরি। শুধুমাত্র আমরা যতই বলি, আপনারা যত বলেন, নিজের ভেতর থেকে তাগিদটা না আসলে হবে না। তো সাইমা একটু আগে বলেছিল প্যাশনের কথা, সে তার প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে পেরেছে বলেই আজকের সাইমা তৈরি হয়েছে। তা আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, কখনো নিজের প্যাশনটাকে ইগনোর করবেন না। আপনি যে কাজে ভালো, আপনি যেটা আপনার ডেডিকেশন আছে, হোয়াট ইজ ইউর এক্সপার্টিস, ট্রাই টু ফাইন্ড ইউর সেলফ ফার্স্ট। আপনি কোনটাতে ভালো এবং সেখানেই যদি আমরা ফোকাস করতে পারি, আমরা সেই জিনিসটাকে যদি নার্চার করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকের ক্যারিয়ার ফ্লারিশ করার অনেক বড় অপরচুনিটি, অনেক বড় প্ল্যাটফর্ম তাদের কাছে তারা নিজেরাই তৈরি করতে পারে। তো আমি আসলে আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ফাইনালি যদি হিশাম কি ফাইনালি আর কিছু বলতে চাচ্ছেন? আমরা আবার আপনাদেরকে ইনভাইট করব। আমরা ইউনিভার্সিটি খুললে হয়তো কোনো প্রোগ্রামে শাহাদাত খুব সুন্দর সুন্দর কিছু প্রপোজাল দিয়েছে আমাকে অলরেডি। সেখানে আমরা কিছু এক্সপোর্ট প্রোগ্রাম, কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, আপনাদেরকে নিয়ে আসবো আমরা। আপনারা স্টুডেন্টদেরকে আপনাদের জুনিয়র যে ছোট ভাই বোন আছে তাদেরকে আপনারা বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিবেন। তো আজকের মতো করে আমরা আসলে আর হয়তো সময় নেই। তো আশা করছি যে আমাদের আজকের এই ওয়েবিনার অনেক জুনিয়র কি হচ্ছে নতুন করে ভাবতে শিখিয়েছে, বা ভাবতে শেখাবে এবং খুঁজে পাবার চেষ্টা করবে তারা তাদের আসল স্বপ্নের ঠিকানা, তারা কি হতে চায়। কেউ কেউ ভাববে চাকরি করব না, চাকরির সুযোগ তৈরি করব। আবার কেউ কেউ ভাববে না, কিসের চাকরি, কিসের ব্যবসা, আমি নিজের মতো করে স্বাধীন চেতা মানুষ হয়ে আমি আমার স্বপ্নকে তাড়িয়ে বেড়াবো এবং একসময় আমি ঠিক আকাশ ছোঁবো। এই যে আমাদের এই বিশ্বাসের সাথেই আমরা পথ চলতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে আমাদের জুনিয়রদের একটা খুব শক্ত মজবুত একটা বন্ডেজ আমরা ক্রিয়েট করতে চাই। আপনারা অলওয়েজ কানেক্টেড থাকেন। জুনিয়ররা যে কোনো বিষয়ে যাতে আপনাদেরকে অ্যাপ্রোচ করলে আপনারা উত্তর দিতে পারেন, তাদের সাথে অলওয়েজ আপনারা মানে লিঙ্কড থাকার চেষ্টা করবেন, ইনভলভ থাকার চেষ্টা করবেন। এবং আমরা টিচাররা তো আছি, আপনারা একেকজন খুব ভালো ভালো এক একটা পর্যায়ে অলরেডি আপনারা কাজ করছেন। সামনে আরো এগিয়ে যান, আপনাদের আরো সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি। এবং একটা প্রোগ্রামের থ্রুতেই আসলে সবাইকে তো আমরা একসাথে নিয়ে আসতে পারিনি, অনেক সিনিয়ররাও রয়ে গেছেন এর মধ্যে। মানে যদি বলি একদম প্রথম দিককার কথা, আমাদের আগের কিছু স্টুডেন্ট, আমরা তাদেরকে নিয়েও ফার্দার একটা এপিসোড করব এবং আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউশন হয়তো আমরা জারি রাখবো। যদি আপনাদের পজিটিভ ফিডব্যাক আমরা পাই, ইফ ইউ আর feeling that this program will be helpful to you in future, সেক্ষেত্রে আমরা এটা কন্টিনিউশন রাখবো এবং আমরা বিভিন্ন ব্যাচ থেকে সিনিয়র জুনিয়র মিক্স করে আমরা আরো বেশি এরকম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার চেষ্টা করব। হতে পারে সেটা অনলাইনে, হতে পারে সেটা অফলাইনে। আমাদের প্যান্ডামিক সিচুয়েশনটা শেষ হয়ে গেলে হয়তো আমরা ক্যাম্পাস প্রেমিসেসেই আবার হচ্ছে আপনাদের নিয়ে এই নতুন এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করে যাব। তো যদি সিনিয়র জুনিয়র বা হচ্ছে প্রিভিয়াস আমাদের অ্যালামনি যে যারা আছেন, আমরা চাই আমাদের একদম প্রপার একটা বন্ডেজ হোক এবং এই জন্য যদি কেউ এই প্রোগ্রামটাতে আপনারা অ্যাটেন্ড করতে চান, আপনারা আপনাদের কোন প্রতিষ্ঠানে আছেন, কোন ব্যাচের স্টুডেন্ট আপনি, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস
এগুলো হচ্ছে আমাকে মেইল করতে পারেন। মেইল অ্যাড্রেসটা হচ্ছে nipa@suv.edu.bd। তো আপনারা এই ইমেইল করলেই আমি আপনাদের প্রোফাইলগুলোকে স্ক্রিনিং করে আমরা আবার ফার্দার এরকম একটা প্রোগ্রামের আয়োজন করতে পারবো। তো সে পর্যন্ত আমি সবার খুব সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং মানে আমাদের এই খুব শর্ট নোটিসের একটা প্রোগ্রামে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ সাইমাকে, ধন্যবাদ শাহাদাতকে, ধন্যবাদ হিশামকে। অ্যান্ড আমার মনে হয় যে স্টুডেন্টরাও খুব হ্যাপি হবে আজকে আপনাদের মতো সিনিয়রদের তাদের সাথে পেয়ে। তো সবসময় ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন। থ্যাংক ইউ। ম্যাম, আপনিও ভালো থাকবেন, আপনিও সাবধানে থ্যাংক ইউ সো থাকবেন মাচ ম্যাম। সবাইকে। আপনি যে আমাদের ছোট যারা আছেন এখন এক্সিস্টিং স্টুডেন্ট আছে সবাইকে ওয়েলকাম, যে যখন যেভাবে কানেক্ট হতে চান বা আমাদের সাথে কমিউনিকেট করতে চান, 1-to-1 বা হোক বা পার্সোনালি হোক, যেভাবে হোক, ইউ আর মোস্ট ওয়েলকাম। উই আর রেডি টু হেল্প ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার দেখা হবে আমাদের। আমরা আর ওয়েবিনারে এরকম ভাবে দেখা করতে চাই না, আমরা ফেস টু ফেস মিট করতে চাই। আমাদের সেই আগের স্টুডেন্টদেরকে আমরা সামনে থেকে দেখতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকুন। ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।